আসসালামু আলাইকুম। পড়ছি গল্প অফিডিয়ান। লিখেছেন রানী আমিনা। পর্ব ৩৬। সকাল ১০টা। রুমাইশা ঘুমিয়ে আছে এখনো। রুনিয়া ভোরেই উঠে চলে গেছেন রান্নাঘরে। সবাইকে খাইয়ে দিয়ে রুমাইশার জন্য খাবার রেখে গেছেন রুমে। কিন্তু গভীর ঘুমে তলিয়ে থাকা রুমাইশা রুনিয়ার এতবার আসা যাওয়া একটিবারের জন্য টের পায়নি। রুনিয়াও ওকে আর ডাকেননি, ঘুমাতে দিয়েছেন। শাফিনও একটু আগে ঘুম থেকে উঠেছে। উঠতো না যদি সাফওয়ান ওকে সকাল সকাল তলব না করতো তাহলে। সাফওয়ান কল দিয়েছিল খানিক আগে। কল দিয়ে বলেছে খেয়ে দিয়ে রেডি হতে। রুমির সাথে বিয়েটা আনুষ্ঠানিকভাবে না হলেও বাসরটা আনুষ্ঠানিক না হলে সাফওয়ানের চলবে না। জন্ম মৃত্যু বিয়ে একবারই হয়। বিয়ে যদিও করা যায় পরবর্তীতে আবার, কিন্তু প্রথমবারের মতো এমন অনুভূতি থাকে না। নিজেদের প্রথম রাতটাকে স্মরণীয় করে রাখতে চায় ও। 10:30টার দিকে ঘুম ভাঙল রুমাইশার। চোখ মুখ ডোলে উঠে বসল ও। আড়মোড়া ভেঙে রুমের চারপাশে চোখ বুলালো। বিয়ের পর যেন সবকিছু কেমন অন্যরকম লাগছে। এই ঘরটাতে তো আগেও থেকেছে, কিন্তু তখনকার অনুভূতি আর এখনকার অনুভূতি সম্পূর্ণ আলাদা। তখন ঘরটাকে নিজের নিজের মনে হতো না, কিন্তু এখন সব কিছুকে নিজের মনে হচ্ছে। এই বিছানাটাকে হঠাৎ মনে হচ্ছে খুব আপন, অথচ কিছুদিন আগেও এমন মনে হতো না। একটা বিয়ে কি এইভাবেই এত অল্প সময়ে মানুষের মন মস্তিষ্কের উপর প্রভাব ফেলে? এই কামরাটা আগে সাফওয়ানের ছিল। ছোটবেলায় যখন আসতো এ বাড়িতে, তখন সাফওয়ান এই রুমের থাকতো। বিছানা, চেয়ার, টেবিল সবকিছু এইভাবেই বিন্যাস করা ছিল। রুনিয়া চেঞ্জ করেন নেওয়ার পরে। রুমাইশাও কোনোটা কোনো দিক সরায়নি। যেটা যেভাবে ছিল সেটা সেভাবেই আছে। ওই বড় জাদ্রেল আলমারিটা সেই প্রথম থেকে এই ঘরে আছে। কত লুকোচুরি খেলেছে ওরা এই ঘরে। সন্ধ্যাবেলায় যখন আলো খুব কম থাকতো, আবছা আলোয় কাউকে তেমন দেখা যেত না, তখন ওরা সমস্ত বাড়ি জুড়ে লুকোচুরি খেলতো। রুমাইশা বেশিরভাগ সময় লুকাতো এই আলমারির নিচের তাকে। সাফওয়ান জানতো যে রুমাইশা ওখানে লুকিয়েছে, তারপরও ভান ধরতো খোঁজার। আর রুমাইশা হাসতো চুপে চুপে যে সাফওয়ান ওকে খুঁজে পাচ্ছে না, রোজ একই জায়গায় লুকানো সত্ত্বেও। সেসব মনে পড়লে এখনো হাসি পায় ওর। ধীরে সুস্থে বিছানা থেকে নামলে রুমাইশা। পড়ার টেবিলের উপর খাবার রাখা। রুনিয়া ফুপি রেখে গেছে নিশ্চয়ই, কিন্তু এখন ও খাবে না। একেবারে দুপুরে খাবে। তাই ব্রাশে পেস্ট লাগিয়ে জামাকাপড় নিয়ে ঢুকলো ওয়াশরুমে। একেবারে গোসল দিয়ে বেরোবে। এক সেট জামাকাপড় কিভাবে যেন থেকে গেছিল। রুনিয়া সেটা তুলে রেখেছিল, নইলে আজ ওর গোসল দিয়ে কি পড়তে হতো আল্লাহই জানেন। ওয়াশরুমের দরজাটা বন্ধ করে ব্রাশ করলো। এরপর অজু করে নিয়ে মাথার ওপরের ঝর্ণা ছেড়ে দিল। গোসলটা কাল রাতে ধকলের পর করলে ভাল লাগতো, কিন্তু তা করা হয়নি। অসময়ে গোসল দিলে সাথে সাথে ঠান্ডা লাগে ওর। এখন গায়ে পানি পড়ার পর ভাল লাগছে অনেক। শান্তি শান্তি ফিল হচ্ছে খুব। অনেক সময় নিয়ে গোসল করলো ও। নিতম্ব ছড়ানো চুলগুলোতে শ্যাম্পু করলো। গোসল শেষে গা থেকে পানি ঝরিয়ে টাওয়েল দিয়ে হাত পা মুছে চুল পেঁচালো। তারপর ওয়াশরুমের হ্যাঙ্গারে রাখা সেলোয়ার নিয়ে পড়লো। এরপর কামিজ পরতে গিয়েই বাঁধল বিপত্তি। কামিজ মনে করে ওড়না নিয়ে চলে এসেছে। সেটা হয়তো বিছানাতেই পড়ে আছে। অন্তর্বাসও নেই এখানে একটা যে সেটা পড়বে। কামিজটা আনতে ওড়নাটা ডান কাঁধের উপর দিয়ে বুকের উপর দিয়ে দিল আলতো করে। মাথা থেকে টাওয়ালটা খুলে ভেজা চুলগুলো পিঠের উপর ছড়িয়ে দিল। রুমে যদিও কেউ নেই, দরজাটাও লক করা, তারপরও ও বুকের উপর কিছু না থাকলে কেমন যেন লজ্জা লাগে। ওয়াশরুমের লক খুলে বের হলো রুমাইশা, কিন্তু ও যা ভেবেছিল তা হয়নি। কামিজটা থেকে যায়নি, বিছানার কাছে মেঝেতে পড়ে আছে। হয়তো জামা কাপড়গুলো হাতে করে নিয়ে যাওয়ার সময় হাত থেকে কখন পড়ে গিয়েছে। এগিয়ে গিয়ে চুল ঝাঁকিয়ে নিচু হয়ে কামিজটা তুলল ও। চুলগুলো মেঝেতে লুটিয়ে পড়ল। তারপর আবার চুল ঝাঁকিয়ে উঁচু হয়ে কামিজটা একবার ঝাড়া দিয়ে ওনাটা একটানে খুলে বিছানার পায়ের ওদিকটায় ছুরি দিয়ে কামিজটা পরে নিল। তারপর আবার ঘুরে ওয়াশরুমে যেতে নিল ভেজা কাপড়গুলো আনতে। আর তখনই পেছন থেকে এক পুরুষালী কণ্ঠে গলা খাঁকড়ে শোনা গেল। রুমাইশা জমে গেল সাথে সাথেই। চোখ বড় বড় হয়ে গেল ওর। রুমে কেউ ছিল না, কিন্তু ও যে ঢোক গেল রুমাইশা। তারপর ওইখানে দাঁড়িয়েই আস্তে আস্তে ঘুরে পেছন ফিরল ও। সাফওয়ান খাড়া হয়ে বসে আছে বিছানার পায়ের দিকটায়। ছুড়ে দেওয়া ওড়নাটা ওর মাথায় পড়ে চোখ দুইটা সহ মুখটাও ঢেকে গিয়েছে। রুমাইশার কান গরম হয়ে গেল। ছি ছি, সাফওয়ান কি দেখে ফেলেছে ওকে ওই অবস্থায়? লজ্জায় চোখ মুখ কুঁচকে গেল রুমাইশার। সাফওয়ানের কাছে গিয়ে তাড়াতাড়ি করে তার মাথার উপর থেকে ওড়নাটা উঠিয়ে নিল ও। ওড়না উঠানোর পরেই চোখে পড়ল সাফওয়ানের বিস্ময় হতবাক দৃষ্টি। চোখের পলক পড়ছে না ওর। মুখটা কিঞ্চিত হা হয়ে আছে। মুগ্ধ দৃষ্টিতে রুমাইশার দিকে অপলকে চেয়ে আছে ও। ভেজা চুলে রুমাইশার অর্ধনগ্ন দেহ দেখে সাফওয়ানের হৃৎপিণ্ডের দৌড়ানি থেমে গেছে যেন। সাফওয়ানের এমন দৃষ্টি দেখে রুমাইশা কি করবে বুঝতে পারল না। লজ্জা লাগছে ওর প্রচণ্ড, সেই সাথে হাসিও লাগছে। ঠোঁট টিপে নিঃশব্দে একটু হেসে নিল ও।
তারপর নিজেকে স্বাভাবিক করে নিয়ে সাফওয়ানের চোয়ালে হাত ছুঁয়ে ওর দিকে চেয়ে থাকা সাফওয়ানের মুখটাকে নিজের দিক থেকে অন্যদিকে ঘুরিয়ে দিল। কিন্তু মুখটা ঘুরিয়ে দেওয়ার পরও আবারও ফিরে তাকালো সাফওয়ান। তারপর রুমাইশার সরু কোমরটা দু হাতে পেঁচিয়ে নিজের কাছে টেনে নিয়ে এসে ওর চোখে নিজের মুগ্ধ দৃষ্টি রেখে নেশাযুক্ত কণ্ঠে বলে উঠল, আমার মুখের উপর ওড়না ফেলে এত সুন্দর একটা দৃশ্য দেখতে না দিয়ে যে গুরুতর অপরাধ তুই করেছিস, তার জন্য তোকে কঠিন সাজা দেওয়া হবে আজকে রাতের বেলা। রুমাইশা দমে গেল না, উল্টো সাফওয়ানের চোখে আরও গভীরে তাকালো। তারপর ধীরে ধীরে সাফওয়ানের কানের কাছে মুখ নিয়ে মৃদু নেশা ধরানো গলায় বলে উঠল, শাস্তিদাতা যদি আপনি হন তবে আমি যে কোনো শাস্তির জন্য প্রস্তুত। রুমাইশার এমন মাদকতাময় কণ্ঠে সাফওয়ানের মাথাটা ঘুরে গেল যেন। তড়িৎ গতিতে রুমাইশার ভেজা চুলের নিচ দিয়ে মোলায়েম ঘাড়টা ধপ করে ধরে ফেলল ওর ইস্পাত কঠিন হাতখানা। তারপর হঠাৎই মুখ ডুবিয়ে দিল রুমাইশার বিউটি বোন আর গলার মাঝ বরাবর। রুমাইশার সারা শরীরে শিহরণ বয়ে গেল, আবেশে বন্ধ হয়ে গেল দু চোখ। সাফওয়ান ক্ষিপ্রতার সাথে ঠোঁট চালনা করতে থাকলো ওর উজ্জ্বল শ্যামলা রঙা নরম গলায়। গলার কাছটা শুষে নিল প্রগাঢ় চুম্বনে, চোখা দাঁতের ছোঁয়া লাগালো গলায় কয়েকবার। রুমাইশার মুখে পরম সুখের আভাস দেখা গেল, কিন্তু পরক্ষণে হুঁশ ফিরল ওর। চোখ মেলে সাফওয়ানকে নিজে থেকে সরিয়ে দিল। এখন মোটেও সাফওয়ানের আদরে গলে যাওয়া যাবে না। রুমাইশা এইভাবে সরিয়ে দেওয়ায় অসহায় হয়ে তৃষ্ণার্ত দৃষ্টিতে তাকিয়ে রইল সাফওয়ান প্রেয়সীর দিকে। বুকের ভেতর ওর ধকধক করছে। রুমাইশাকে এই মুহূর্তে ওর সমস্ত শরীর মন প্রাণ খুব করে চাইছে। রুমাইশা সাফওয়ানের চোখ মুখের এই অসহায়ত্ব খেয়াল করে দুষ্টু হাসি দিল। তারপর সাফওয়ানের থেকে দূরে সরে গিয়ে ওয়াশরুমের দিকে এগোতে এগোতে বলল, দেনমোহরের টাকা এখনো বাকি আছে জনাব, সেগুলো পরিশোধ করে আপনার এখনকার এই চেহারা আমাকে একবার দেখায়েন। যতদিন বেঁচে থাকবেন ততদিন শুধু এই চেহারা দেখানোর পরবর্তী মুহূর্তগুলোই স্মরণ করবেন। এরপর সাফওয়ানকে আর একবার ঘায়েল করা দৃষ্টি দিয়ে ঠোঁট কামড়ে ওয়াশরুমে ঢুকে দরজা লক করে দিল রুমাইশা। সাফওয়ান হতভম্ব হয়ে তাকিয়ে রইল সেদিকে। আর একটু হলেই নিয়ন্ত্রণ হারাতেও। কিন্তু রুমাইশা কি বলে গেল, শান্তশিষ্ট চেহারাটা শুধু ওপরে ওপরে। কি চালু রে বাবা, আমাকে সিরিয়াস করে আবার শান্ত না করে চলে যায়, এটা কিছু হইল? 12টার দিকে বেরোলো শাফিন আর সাফওয়ান। সাফওয়ান নিজেকে ঠিকঠাকভাবে ঢেকে ঢুকে নিল। গাড়ি নেবে না, রিক্সা করে যাবে, আবার রিক্সা করে আসবে। বাংলাদেশে এসে প্রথম রিক্সা চড়বেও। সেই কোন ছোটবেলায় চড়েছিল তা ওর মনেও নেই। রুনিয়াকে বলে বের হলো সাফওয়ান আর শাফিন। রুমাইশা জানে না কিছু এ ব্যাপারে, ওকে বলা হয়নি কিছুই। রুনিয়াকেও বলা হয়েছে যেন রুমিকে কিছু না জানানো হয়। রুনিয়াও মেনে নিয়েছে। রুমাইশা নিজের মনে রুমে বসে খাচ্ছে আর ফেসবুক ঘাঁটছে। দ্রুত ভাত খাচ্ছে কারণ সাফওয়ান তখন এক গাদা চকলেট আর চিপস দিয়ে গেছে, সেগুলোও খেতে হবে। ও যে পেটুক সেটা সাফওয়ানকে না জানালেও রুনিয়া ফুপি বলে দিয়েছে সাফওয়ানকে। রুমি যে ছোটবেলায় পেটুক ছিল তা জানতো খুব ভালোভাবেই, কারণ সাফওয়ান কিছু খেলে আগে এসে ভাগ বসাতো সেখানে। অবশ্যই ওকে অর্ধেক দেওয়া লাগবে, নাইলে আকাশ পাতাল এক করে কান্না শুরু করবে। কিন্তু এখন রুমেশের পাতলা শরীর দেখে ও ভেবেছিল তিনি মনে হয় এখন আর খাবো খাবো করেন না। কিন্তু ওর ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণ করে সকালে রুনিয়া বলেছেন যে এখনও চিপস চকলেট খাওয়ার জন্য লাফালাফি করে, তাই সাফওয়ান এনে দিয়েছে। সাফওয়ান আর শাফিন রওনা হলো রিক্সা করে। প্রথমেই গেল RN রোডে। সেখানের একটা শাড়ির দোকানে ঢুকলো দুজন। সাফওয়ানের এমন অদ্ভুত সাজ পোশাকে সবাই অন্যরকমভাবে তাকাতে লাগলো ওর দিকে। রাস্তাতেও একই সমস্যা ফেস করেছে সাফওয়ান, কিন্তু এসবে ও অভ্যস্ত হয়ে গেছে। এসব খেয়াল না করে শাড়ি দেখায় ব্যস্ত হলো। শাফিনও ভাইকে এমন স্বাভাবিক থাকতে দেখে নিজেও শাড়ি দেখায় মনোনিবেশ করলো। দোকানদারগুলো কেমন যেন ভরকে গেল সাফওয়ানকে দেখে। ভয়ে ভয়ে ওরা সাফওয়ানকে শাড়ি দেখাতে লাগলো। কয়েকজন তো সারসার করে সাফওয়ানের কান মাথা ঝালাপালা করে ফেলতে লাগলো। শাফিন সাফওয়ানের থেকে কিছুটা দূরে থেকে অন্যান্য শাড়ি দেখছিল। ওর বিপরীত পাশে দাঁড়ানো দুইটা মেয়ে সাফওয়ানকে দেখে নিজেদের মধ্যে কথা বলাবলি করতে লাগলো। দেখ দেখ, ওই যে মাস্ক পরা, চোখে কালা চশমা লাগানো, ইয়া লম্বা যে লোকটা বসে আছে, হেতি আমাদের ডিপার্টমেন্টের লেকচারার। হেই আমাদের অনলাইনে ক্লাস নেয়, এমনি ক্লাসে আসে না, লজ্জা পায় মনে হয়। আরে দোস্ত, তোর শার্টটা তো জোশ, হেতির মাসল দেখছিস? শার্টের ওপর থেকে কেমন ফুলে ফুলে উঠছে, ভেতরে সিক্স প্যাক আছে মনে হয়। আরে দেখেছি দেখেছি, স্যার যখন অনলাইনে ক্লাস নেয় তখন স্যারকে দেখতে যা লাগে না, বইটা যখন হাতে নিয়ে ধরে রাখে বুকের কাছে তখন আরও জোশ লাগে, চুলগুলো ঝাঁকি দেয় এমনি। প্রথম মেয়েটা দ্বিতীয় মেয়েটাকে সাফওয়ানের চুল ঝাঁকি দেওয়া স্টাইলটা অভিনয় করে দেখালো। শাফিনও দেখলো সেটা, ঠোঁট টিপে হাসলো ও তাদের কথাবার্তা শুনে। ঠিক এমন সময় সাফওয়ান পেছনে ফিরে শাফিনকে ডাকলো নিজের চয়েস করা শাড়িটা দেখার জন্য। শাফিন ইশারায় বোঝালো যে সে আসছে,
কিন্তু মেয়েগুলো সাফিনকে খেয়াল করেনি। দ্বিতীয় মেয়েটা প্রথম মেয়েটাকে বলল, দোস্ত, স্যারের ভয়েস তো পুরাই আগুন, বিয়ে শাদী করছে কিনা জানিস? প্রথম মেয়েটা তখন ওকে একটা চাটি মেরে বলল, স্যার বিয়ে করছে কিনা তা জেনে তুই কি করবি? লাইন মারবি? নিজের চেহারা দেখেছিস আয়নায় কোনো দিন? আরে স্যারের হাইট দেখ, আর তোর হাইট দেখ, স্যারের কোমর পর্যন্ত হবে তুই। তার মানে তুই স্যারের ইয়েতে গিয়ে টোকা খাবি? দ্বিতীয় মেয়েটা চোখ মুখ কুচকে বলে উঠল, ছি ছি দোস্ত, তুই এরকম কথা আমাকে বলতে পারলি? তোর মানসিকতা এত নষ্ট, এই মন নিয়ে তুই হাঁটাচলা করিস কিভাবে? প্রথম মেয়েটা আবার দ্বিতীয় মেয়েটাকে চাটি মারল। সাফিন সাফওয়ানের দিকে এগোলো। মেয়ে দুইটার কথা আর শোনা হলো না, কিন্তু ওর খুব হাসি পাচ্ছে, কিন্তু অনেক কষ্টে দাঁতে দাঁত চেপে হাসিটা আটকানোর চেষ্টা করছে ও। ওকে অকারণে এমন দাঁত কেলাতে দেখলে ভাইয়া কেলাবে তখন। ভাইয়ার পাশে গিয়ে বসলো ও, আর তখনই দেখলো সাফওয়ান ওয়াট গোল্ডেন পাড়ের গাঢ় মেরুন রঙে একটা শাড়ি হাতে নিয়ে বসে আছে। সাফিন পাশে এসে বসলে সাফওয়ান শাড়িটা সাফিনকে দেখালো। শাড়িটা দেখে মুগ্ধ হলো সাফিন। অর্গানজা কাতানের শাড়িটা সত্যি চোখে লাগার মতো। ভাইয়ার পছন্দকে আরও একবার তারিফ করলো মনে মনে। শাড়িটা হাতে নিয়ে সাফওয়ানের দিকে তাকিয়ে বলল, খুব সুন্দর শাড়িটা, আপুর গায়ে সেই সুন্দর মানাবে। সাফওয়ানের মুখ না দেখেও সাফিন বুঝলো যে তার ভাই সন্তুষ্ট হয়েছে তার উত্তরে। ব্লাউজ পিসটা শাড়ি থেকে কেটে নিয়ে একসাথে শাড়িটা প্যাক করতে বলল সাফওয়ান। রুমাইশার জন্য আর দুইটা সুতির শাড়ি নিল ওরা। তারপর সাফওয়ান মায়ের জন্য একটা শাড়ি কিনল। মাকে কিছুই দেওয়া হয়নি এখনো পর্যন্ত। মায়ের হাতে টাকা তুলে দিলেও ওইভাবে কখনো কোনো কিছু উপহার দেওয়া হয়নি। দিবি দিবি করেও দেওয়া হয়ে ওঠে না। আজ একটা সুযোগ হয়েছে, এই সুযোগ মিস করা যাবে না। সেলসম্যান সবগুলো প্যাক করে দিলে টাকা পরিশোধ করে দোকান থেকে বেরিয়ে পড়লো ওরা গহনা কেনার উদ্দেশ্যে। স্বর্ণপট্টিতে গিয়ে প্রয়োজনীয় গহনা কিনে আরও কয়েক দোকান ঘুরে দুইটা পিওর সুতি থ্রি পিস আর দুইটা হেভি এমব্রয়ডারির সেলোয়ার কামিজ নিল সাফওয়ান। সবগুলো নিজের পছন্দে কিনলো। তারপর সিট কাপড়ের দোকান থেকে কিনলো কয়েকটা সুতি ব্লাউজ আর পেটিকোটের পিস। আরও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দুই ভাই ফিরে আসলো বাড়িতে। এসেই মায়ের কাছে বেরুন রঙা শাড়িটা আর গয়নাগুলো দিয়ে ব্লাউজটা সন্ধ্যার ভেতরে বানিয়ে ফেলতে বলল। অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলো রুনিয়ার হাতে ধরিয়ে দিল। আর এরপর মায়ের জন্য কেনা শাড়িটাও দিল মায়ের হাতে, দিয়ে বলল, এটা তোমার জন্য মা, এটা পরে আজ বাবাকে চমকে দিও। রুনিয়া সাফওয়ানের কথা শুনলে লজ্জা পেয়ে হেসে উঠল। শাড়িটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখল, মুখে হাসি ধরছে না তার। ছেলের থেকে উপহার পেয়ে প্রচণ্ড খুশি হয়েছেন তিনি। মুখ দেখেই বোঝা যাচ্ছে শাড়িটা খুব মনে ধরেছে রুনিয়ার। মাকে এইভাবে কিশোরী মেয়েদের মতো লজ্জা পেতে দেখে আর হাসতে দেখে সাফওয়ান খুশি হলো খুব। দুই হাতে মায়ের মুখটা ধরে একটা ডলা দিয়ে নিজের রুমের উদ্দেশ্যে চলে গেল ও। ছেলের থেকে এমন অনাকাঙ্ক্ষিত উপহার আর আদর পেয়ে রুনিয়ার চোখের কোণে খুশির কান্না জমল। সাফওয়ানের মুখের এই তৃপ্ত হাসিটা উনি দেখেননি কতকাল। উনি ভাবেননি কখনো রুমিকে ছেলের বউ করার কথা, অথচ তার ছেলের খুশি সারাটা সময় তার আশেপাশেই ছিল। আনমনে হাসলেন রুনিয়া। ছেলের এমন হাসি খুশির চেহারা দেখে তার আর ইশতিয়াকের বিয়ের প্রথম দিনগুলোর কথা মনে পড়ে গেল। লাজুক লতার মতো হেসে নিজের আর রুমাইশার শাড়ি আর অন্যান্য জিনিসপত্রগুলো নিয়ে নিজের রুমের দিকে এগোলেন। ইশতিয়াক রুমে নেই, অফিসে গেছেন, আসবেন খানিক পরে। রুমাইশার শাড়ির ব্লাউজটা বানানোর জন্য রুমের ব্যালকনিতে রাখা পা চালিত সেলাই মেশিনটা রেডি করতে লাগলেন। নিজের জামা কাপড় ব্লাউজ পেটিকোট সব নিজে নিজে বানানোর জন্য মেশিনটা কিনেছিলেন। সেলাই মেশিনটা ব্যালকনিতে রেখেছেন কারণ বাড়ির ভেতর দিকে নিলে শব্দে সবার অনেক অসুবিধা হয়। তাছাড়া সাফিন পড়াশোনা করে সারাদিন বলতে গেলে, তাই এক কোণায় নিয়ে এনেছেন যেন কারো কোনো অসুবিধা না হয়। সেলাই মেশিনটা ঠিকঠাক করে রুমাইশার রুমে গেলেন তিনি। রুমাইশার শরীরের মাপটা নিতে হবে কোনোভাবে, ওকে কিছুই বুঝতে না দিয়ে। রুমাইশা শ্যাম্পু করেছে আজ। লম্বা চুলগুলো শ্যাম্পু করার দিন শুকাতে সময় লাগে অনেক। চুল শুকাতে জানালাটা খুলে জানালার দিকে পেছন ফিরে বসে বসে ফোন চাপছেও। রুনিয়া এলেন এমন সময়, হাতে ওনার পরিমাপের ফিতা। এসে বললেন, উঠে দাঁড়া তাড়াতাড়ি। পর্ব 37। রুনিয়া এইভাবে হঠাৎ এসে উঠে দাঁড়াতে বলায় কিছুটা অবাক হলো রুমাইশা। দ্বিধান্বিত হয়ে ফোনটা পাশে রেখে দিয়ে উঠে দাঁড়ালো। রুনিয়া ফিতাটা দিয়ে রুমাইশার বক্ষের মাপ নিতে নিতে বলল, তোর তো এখানে আর কোনো জামাকাপড় নেই, কয়েকটা না বানালে পরবি কি? মাপ নিয়ে রাখছি। সাফওয়ান নয়তো সাফিন নয়তো তোর ফুপা, যে কেউ বাইরে গেলেই নিয়ে আসতে বলছি। রুমাইশাও আর কিছু বলল না প্রত্যুত্তরে। রুনিয়া ঠিকঠাক মাপ নিয়ে চলে গেলেন নিজের ঘরে। তারপর ব্লাউজ আর পেটিকোট বানানোর কাজে লেগে পড়লেন। সূর্য পশ্চিমে ঝুঁকে পড়েছে, আকাশ লালচে আভায় ছেয়ে গেছে। গাছের ডালে পাখিরা কিচিরমিচির করছে। বাড়িতে বিছানায় বসে আছে রাফসান। গা থেকে এখনও শার্ট প্যান্ট কিছুই খোলেনিও। মাথার উপর পূর্ণ গতিতে বৈদ্যুতিক পাখা চালানো। আয়শা বসে আছেন ছেলের পাশে। শামসুল বাড়িতে নেই, বেরিয়েছেন একটু। ভ্রমণের ক্লান্তিকর ছাপ ফুটে আছে রাফসানের চেহারায়। ঘামে শার্টের কয়েক জায়গা ভিজে উঠেছে, চুলগুলো এলোমেলো হয়ে আছে।
আয়শা কিছুক্ষণ চুপ থেকে বলে উঠলেন, কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে আয়, তোর জন্য খাবার দিচ্ছি টেবিলে। টেবিলে দেবো নাকি রুমে নিয়ে আসবো? রাফসান উঠে দাঁড়িয়ে শার্টের বোতাম খুলতে খুলতে বলল, টেবিলেই দাও, আমি আসছি এখনই। আয়শা চলে গেলেন। ছেড়ে বাড়ি ফেলায় খুব খুশি তিনি, কিন্তু খুশির ছাপটা মুখে ফোটেনি। রুমাইশার সাথে মানসিক বিচ্ছেদ আর নিজের বোনের ছেলের মনোবর অবস্থা, দুই মিলিয়ে তিনি মোটেও স্বস্তিতে নেই। জুবায়ের ভর্তি আছে হাসপাতালে। কলারবন থেকে হাত খুলে গেছে, নাকের একপাশের হাড়ে চির ধরেছে। ডাক্তার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন, কয়েকদিন পরে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হবে ওকে। রাফসান ওয়াশরুম থেকে বেরিয়ে হাত মুখ মুছে টেবিলে বসলো। আয়েশা পাশে বসে ছেলেকে খাবার বেড়ে দিতে লাগলেন। রাফসান খাওয়া শুরু করলো। আয়েশা তাকিয়ে দেখছেন ছেলেকে। বাচ্চাগুলো কত দ্রুতই বড় হয়ে যায়। রাফসানের বয়স এখন 28 ছুঁই ছুঁই। আয়েশার মনে হলো সেদিন রাফসান সমস্ত গায়ে ধুলাবালি মেখে গুটি গুটি পায়ে হেঁটে বেড়াচ্ছিল সমস্ত উঠান জুড়ে, আর এখন সেই ছোট্ট রাফসান পরিপূর্ণ যুবক হয়ে বসে আছে তার সামনে। বিয়ে দিতে হবে খুব দ্রুতই। খালি গায়ে বসে আছে রাফসান। ওর ফর্সা পিঠের বাহুটার দিকের কাছটায় অনেকগুলো তিল এক জায়গায় জড়ো হয়ে আছে। শরীরের আর কোথাও তিল নেই, এই একটা জায়গাতে একগাদা তিল। ওর গায়ের রং ওর রুমাইশার চেয়েও ফর্সা। মাথায় চাকরা চুলগুলো প্রচণ্ড রকম কালো, মুখ ভর্তি চাপা দাড়ি, আর তার সাথে গোলাপি ঠোঁট। চোখের পাপড়িগুলো ঘন আর কালো। যেখানে চুলের আসলেই প্রয়োজন সেখানে সৃষ্টিকর্তা ওকে পুরো ঢেলে ঢেলে দিয়েছেন। খাওয়ার এক পর্যায়ে রাফসান বলে উঠল, রুমি কথা বলেছে ও বাড়িতে যাওয়ার পর একবারও? আয়েশা বললেন, কল দিয়েছিল দুপুরের একটু আগে আমার কাছে, কিন্তু আমি রিসিভ করিনি। রাফসান খাওয়া থামিয়ে মায়ের দিকে তাকিয়ে বলল, মা, বিয়েটা যেহেতু হয়েই গেছে, আটকাতে চেয়েও পারোনি, সেহেতু এখন আর রাগ পুষে রেখে লাভ কি বলো? তুমি ফোন দিয়ে কথা বলো এক সময়। জানোই তো তোমার সাথে কথা না বলে থাকতে পারে না। আর আমিও দেখি কথা বলবো রাতে একবার, আর পারলে একবার দেখে আসবো কাল গিয়ে ওকে। আয়েশার চোখে পানি এসে গেল। মেয়ের উপর জেদের বশে অনেক অত্যাচার করেছেন তিনি, যা করা একদমই উচিত হয় না তার। এখন খুব অপরাধ বোধে ভুগছেন, আবার মেয়ের ওপর অভিমানও হচ্ছে। নিজের জীবনের ঝুঁকি নিয়ে মেয়েটা বিয়ে করলো সাফওয়ানকে। এক একটা ঝুঁকি তো এমনিতেই ছিল, তার ওপর আরেকটা ঝুঁকি এসে যুক্ত হয়েছে এখন, মরার উপর খরার ঘায়ের মতো। তার মেয়ে ওই সমস্ত বিষয় সম্পর্কে কিছু জানে কিনা সেটাও তিনি জানেন না এখনো। গলা খাঁকড়ে দিয়ে আয়েশা অসহায় দৃষ্টিতে রাফসানকে জিজ্ঞেস করলেন, বিদেশের ওই লোকগুলো যদি সাফওয়ানকে ধরে ফেলে তাহলে আমার রুমির কি হবে? ওরা কি আমার রুমির কোনো ক্ষতি করবে? রাফসান আবার খাওয়া শুরু করে বলল, তুমি তো জানোই মা সাফওয়ান কেমন। ওর নিজের জান চলে যাবে তবু রুমির গায়ে কোনো আঁচড় লাগতে দেবে না। ওকে এই দিক থেকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো, কিন্তু ওর নিজেরই লাইফ রিস্ক এখন। সেরকম কিছু হলে আমরা রুমিকে আমাদের কাছে নিয়ে চলে আসব, তারপর সাফওয়ানের যা হয় হবে। কিন্তু এখন যেহেতু বিয়েটা হয়েই গেছে, তাই এই নিয়ে আর মন খারাপ করে থেকো না। সাফওয়ানকে জামাই হিসেবে মেনে নাও, আমিও মেনে নিয়েছি। শুধু শুধু ঝামেলা করলে আমরাও অশান্তিতে থাকবো আর ওরাও অশান্তিতে থাকবে, কিন্তু কোনো সমাধান হবে না। সেটার থেকে ভালো হয় সব কিছু মিটিয়ে নিয়ে একসাথে পথ চলা। বাকিটা আল্লাহ ভরসা। আর সাফওয়ানের যথেষ্ট ক্ষমতা আছে এগুলো প্রিভেন্ট করার। এখন শুধু অপোনেন্ট পার্টির সাথে কুলাতে পারলেই হলো। সন্ধ্যা রাত মাগরিবের নামাজের পর রুমাইশা বসে আছে ওর রুমে। সাফওয়ানকে দেখতে ইচ্ছে করছে ভীষণ, কিন্তু সে লোক সেই সকালবেলা এসেছিল একবার রুমে, তারপর থেকে তার আর কোনো খোঁজ নেই। কয়েকবার ফোন দিবে দিবে করেও দেয়নি। লজ্জা লাগছে কেমন যেন। ফোন দিলে যদি সাফওয়ান ভাবে যে বউ তার সঙ্গ পাওয়ার জন্য তরপাচ্ছে, তাহলে ব্যাপারটা খুব লজ্জাজনক হবে। কিন্তু ওর তো আর ভালো লাগছে না। রাত বাড়ছে আর বুকের ভেতর ছটফট করছে ওই ইস্পাত দৃঢ় শরীরটাকে নিজের আলিঙ্গনে বদ্ধ করতে। কিন্তু এই কথা তো কাউকে বলতে পারছে না ও, নিজের ভেতর গুমড়ে গুমড়ে মরছে শুধু। রুনিয়ার ব্লাউজের পেটিকোট বানানো শেষ। সমস্ত বিকাল জুড়ে এই কাজই করেছেন তিনি। রুমের ভেতর রুমাইশার জন্য আনা শাড়ি আর গয়নাগুলোকে পাশাপাশি রেখে নিজের কল্পনায় একবার রুমাইশাকে দেখে নিলেন তিনি। রুনিয়ার মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল যেন। শাড়ি, ব্লাউজ, গয়না আর অন্যান্য কসমেটিক্সগুলো সাফওয়ানের নিয়ে আসা বক্সের ভেতর রেখে নিজের জন্য আনা শাড়িটাতে একবার হাত বুলালো রুনিয়া। কাঞ্জিপুরম শাড়িটাতে হাত বুলাতে ইচ্ছে করছে শুধু। ছেলের পছন্দের তারিফ করতে হয়। এই শাড়িটা ইশতিয়াক এখনও দেখেননি, রুমিরগুলো দেখেছেন শুধু। শাড়িটা রাতের বেলা পরবেন ইশতিয়াকের জন্য ভাবলেন তিনি, তার আগে দেখাবেন না। সাফওয়ানের রুমে বর্তমানে সাফওয়ান আর শাফিন বিছানা সাজানোর কাজে আছে। সাদা রঙের বিছানার উপর লাল সাদা মিশেলের 4টা বালিশ রাখা, আর সমস্ত খাট জুড়ে লাল গোলাপের পাপড়ি ছড়িয়ে দিচ্ছে শাফিন। বিছানার চারপাশ দিয়ে বেলি ফুলের মালা উপর নিচ করে সাজানো, ফুলের গন্ধে মম করছে চারপাশ। বেডসাইড টেবিলের উপর কিছু রং বেরঙের ছোট ছোট স্বচ্ছ ক্যান্ডেল রাখা। অসম্ভব সুন্দর করে গোছানো রুমটাতে আভিজাত্যের ছাপ। আর এখন এই ফুল দিয়ে সাজানো বিছানাটা যেন রুমের ভেতরের পরিবেশটা পুরাই বদলে দিয়েছে। বিছানা সাজানো শেষে দুই ভাই মিলে বিছানার পাশে এসে দাঁড়িয়ে দেখতে লাগলো বিছানাটাকে। শাফিনের কেন যেন হাসি পাচ্ছে হঠাৎ করে। ঠোঁট টিপে হাসিটা আটকানোর চেষ্টা করছেও,
কিন্তু হাসিটা এত চেষ্টার পরও মুখের উপর দৃশ্যমান হয়ে ফুটে উঠল। প্যান্টের পকেটে হাত রেখে দাঁড়ানো সাফওয়ান শাফিনের এমন হাসি এসে মুখটা খেয়াল করলো, তারপর বলল, চিন্তা করিস না, তোরও হবে কিছুদিন পর। এখন বল, রিমুর পছন্দ হবে কিনা। বিছানার দিকে ইশারা করে জিজ্ঞেস করলো সাফওয়ান। শাফিন মুচকি এসে বলল, খুব পছন্দ হবে। আমারই ইচ্ছে করছে এর ওপর লাফিয়ে শুয়ে পড়তে। রুমিয়াপুর কথা আর কি বলবো, পছন্দ হতেই হবে। দেবর আর বল মিলে সাজিয়েছে, পছন্দ না হয়ে যাবে কোথায়। সাফওয়ান হাসল নিঃশব্দে। আজকের রাতটা ওর জীবনের অন্যতম বিশেষ রাত। অন্যতম বললে ভুল হবে, বলা উচিত সবচেয়ে স্পেশাল রাত। এরকম রাত আর কখনো আসবে না। জীবন সঙ্গিনীকে প্রথমবারের মতো নিজের করে পাওয়ার যে মুহূর্ত, সেটা কখনোই মুখে বলে কাগজে লিখে প্রকাশ করা যায় না। এই অনুভূতিটা সম্পূর্ণ মানসিক। বিছানার দিকে আরও কিছুক্ষণ তাকিয়ে থেকে সাফওয়ান শাফিনকে বলল, মাকে বল রিমুকে সকাল সকাল খাইয়ে সাজিয়ে গুছিয়ে দিতে। রিমুকে আমার 9টার ভেতরে নিজের কাছে চাই। শাফিন ভাইয়ের দিকে দুষ্ট চোখে তাকিয়ে বলল, এত তাড়াহুড়ো করছো কেন ভাইয়া? বউ তো তোমারই, কেউ তো আর নিয়ে চলে যাচ্ছে না। যত রাতই হোক রুমি আপু তোমার কাছেই আসবে, তুমি এত উতলা হইও না। সাফওয়ান মুচকি এসে বলল, যেদিন আমার জায়গায় থাকবি সেদিন বুঝবি প্রতিটা সেকেন্ড কেমন ধীরে চলে এই রাতে, বউ কাছে পাওয়ার আগ পর্যন্ত। শাফিন হেসে সাফওয়ানের রুম থেকে বেরিয়ে নিচে গেল মায়ের কাছে। শাফিনের কথা মতো রুনিয়া ব্যবস্থা নিলেন। এশার নামাজের পরপরই খাবার প্লেটে নিয়ে গেলেন রুমাইশার রুমে। গিয়ে দেখলেন জানালার দিকে তাকিয়ে মন খারাপ করে বসে আছে রুমি। চুলগুলো পিঠময় ছড়ানো, ফুলে পেঁপে ওঠা চুলগুলোর জন্য কেশবতী দেখা যাচ্ছে রুমিকে। দরজায় শব্দ হলে রুমাইশা পেছনে ফিরে তাকালো। ফুপ্পিকে এই সময় খাবার হাতে দাঁড়াতে দেখে মুখে জোর করে হাসি ফুটিয়ে উঠে দাঁড়িয়ে বলল, ফুপ্পি, তুমি এখন আবার খাবার বয়ে নিয়ে এসেছো কেন? আমি নিজেই যেতাম, তখন একবার খাবার বয়ে দিয়ে গেছো, কেন বলো তো? আমি কি বাচ্চা? আর এত সকাল সকাল খাবার আনলে যে? রুনিয়া খাবারের থালাটা টেবিলের উপর রাখতে রাখতে বললেন, সেই কোন দুপুরে খেয়েছিস, জোরের আগে? এতক্ষণে তো খিদে লেগে যাওয়ার কথা। রান্না হয়ে গেছে তাই ভাবলাম তোকে আগে খাইয়ে দিই। রুমাইশা ঠিক আছে বলে ওয়াশরুমের দিকে যেতে নিলেও হাত ধোয়ার জন্য, কিন্তু রুনিয়া বাধা দিয়ে বললেন, তোর হাত লাগাতে হবে না, তুই বস এখানে, আমি খাইয়ে দিচ্ছি। রুমাইশার মুখে হঠাৎ করে হাসি ফুটে উঠল, সেই সাথে চোখের কোণটা ভারী হয়ে উঠল। মাকে মনে পড়ছে ভীষণ। সকালে একবার কল করেছিল কিন্তু মা ধরেনি, রাগ করে আছে নিশ্চয়ই। মা কথা না বললে ভালো লাগে না ওর। এখন ফুপ্পির কাছে এমন আদরে আচরণে ওর চোখের পরে মায়ের মুখটা ভেসে উঠছে বারে বারে। বিছানায় এসে বসলো রুমাইশা। রুনিয়া ওকে মুখে তুলে খাইয়ে দিতে লাগলেন। কয়েক লোকমা খাওয়ার পরপরই ফোন এলো রুমাইশার ফোনে। ফোনটা উঠিয়ে স্ক্রিনে তাকাতেই মনটা খুশিতে ভরে গেল ওর। মা কল দিয়েছে। রুনিয়াও দেখলেন, রুমাইশার সাথে সাথে তিনিও খুশি হলেন। শাফিন সব বলেছে তাকে, কি কি হয়েছে ও বাড়িতে। তিনি নিজেও চিন্তিত ছিলেন আয়েশাকে নিয়ে, কিন্তু আয়েশার কল দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন তিনি। রুমাইশা কল রিসিভ করলো। হ্যালো বলতেই ওপাশ থেকে আয়েশা বলে উঠলেন, মাকে তো ভুলে গেছিস, একবার কল দিয়েছিস ধরিনি, আর একবার কি কল দেওয়া যেত না? অন্যের বাড়ি গিয়ে একদম পরপর করে দিচ্ছিস আমাকে। বলেই কেঁদে উঠলেন আয়েশা। মায়ের কান্না শুনে রুমাইশাও কেঁদে উঠল ডুকরে। তুমি আমার উপর আর রাগ করে থেকো না মা, তুমি এরকম করলে আমি কিভাবে থাকি বলো? তুমি আমার সাথে কথা না বললে আমি থাকতে পারি বলো মা? আমার উপর আর অভিমান করো না, আমি ভালো আছি এখানে, আর আল্লাহ চাইলে ভালো থাকবো। সাফন আমাকে খারাপ রাখবে না, তুমি চিন্তা করো না মা। তুমি যদি আমার উপর রাগ করে থাকো তাহলে আল্লাহ আমার উপর নারাজ হবেন। আমি কি তাহলে সুখে থাকতে পারবো মা? তুমি বলো। ফুপিয়ে ফুপিয়ে বলল রুমাইশা। আয়েশাও ওপাশ থেকে কেঁদে উঠলেন ফুপিয়ে। মেয়ের বিরহে তিনি কোনো কিছুতেই শান্তি পাচ্ছিলেন না। এখন মেয়ের গলা শুনে মনটা হালকা করতে পেরে শান্তি শান্তি লাগছে অনেক। মনের ভেতরকার সেই গুমোট আবহাওয়াটা কেটে গেছে নিমেষেই। রাফসান মায়ের পাশেই ছিল। দুজনের মন পাল্লা দিয়ে কান্না করতে শুনে মায়ের হাত থেকে ফোন নিয়ে মাকে বলল, মেয়েটা এমনিতেই দুঃখে আছে, আর তুমি ওকে আরও কাঁদাচ্ছ। তারপর ফোনটা কানে নিয়ে হ্যালো বলতেই রুমাইশা আরও জোরে কেঁদে উঠে বলল, ভাইয়া তুমি এসেছো, কতদিন পরে এসেছো, আর আমি তোমাকে একটু দেখতে পারছি না। তুমিও কি আমার উপর রাগ করে আছো ভাইয়া? রাফসান রুমাইশার এমন কান্না শুনে তাড়াতাড়ি করে বলল, হে কাঁদছিস কেন? আমি কি আর কোনোদিন দেখতে পারবি না আমাকে? নতুন বিয়ে হয়েছে, হাসি খুশি মুখে থাকবি তা না, কেঁদে কুটে অবস্থা খারাপ করে ফেলছিস। কান্নাকাটি থামা, এইভাবে কাঁদলে চোখ মুখ ফুলে ছোট হয়ে যাবে, তখন আর দেখতে ভালো লাগবে না কিন্তু। মানুষ নতুন বউ দেখতে আসলে বলবে বউ জাপানিজ। কান্নার মাঝেও হেসে উঠল রুমাইশা। রুমাইশাকে হাসতে দেখে রাফসানও হাসলো, তারপর বলল, কাল আসছি আমি তোর সাথে দেখা করতে, তোর জামাইয়ের সাথেও দেখা করব, তুই চিন্তা করিস না। ফোপি কোথায়? রুমাইশা কান্না থামালো, কিন্তু ফোপানে যায়নি এখন ওর। ফোপাতে ফোপাতেই বলল, এই তো আমার পাশেই বসে আছে, ভাত খাওয়াচ্ছিল আমাকে। রাফসান বলল, ছি ছি, শাশুড়ির হাতে খাচ্ছিস বুড়ি মেয়ে, আবার শাশুড়ির সামনে বাচ্চাদের মতো ভ্যাবা করে কাচ্ছিস, দে ফুপির কাছে দে।
রুমাইশা ফোনটা দিয়ে দিল রুনিয়ার কাছে। রুনিয়ার সাথে রাফসান আয়শা দুজনেই কথা বলল। রুমাইশার মনটা হঠাৎ করেই ফুরফুরে হয়ে গেল। কালকে রাতের পর থেকে যে মন খারাপটা বুকের ভিতর জেগেছিল সেটা এখন হাওয়া হয়ে গেছে। রুনিয়াও হাসছেন। আয়শার সাথে মন খুলে কথা বলছেন তিনি। আয়শাও সব রাগ অভিমান ভুলে ভাগিনী তুল্য ননদের সাথে কথা বলছেন। রুনিয়ার ভালো লাগছে খুব। হালালে আসলেই অনেক বরকত। ঝামেলাটা কেমন মোড় দিয়ে ঠিক হয়ে গেল। কল কেটে দিয়ে বাকি খাওয়া শেষ করে প্লেট নিয়ে নিচে চলে গেলেন তিনি। আর রুমাইশাকে বললেন অপেক্ষা করতে, তার জন্য আবার আসছেন তিনি। রুমাইশা ঠিক আছে বলে ফোনটা তুলে নিল হাতে। রুনিয়া রুমের বাইরে যেতেই গ্যালারিতে ঢুকে সাফওয়ানের একটা ছবি বের করলো ও। সেদিন ওদের বাড়িতে সাফওয়ান রাতে যখন ওর বুকে ঘুমিয়েছিল তখন ছবিটা তুলেছিল। বাচ্চাদের মতো ঠোঁট উল্টে ঘুমিয়েছে সাফওয়ান। ওর ঝাঁকড়া চুলগুলো রুমের থুতনি ছুঁয়ে দিচ্ছে। সাফওয়ানের চেহারাটা দেখেই মুখটা ওর সুখ অনুভূতিতে ছেয়ে গেল। সাফওয়ানকে নিজের কাছে পাওয়ার জন্য বুকের ভেতরটা হাহাকার করছে। সকালবেলার ওই মুহূর্তটা মনে পড়তেই বুকের ভেতর রক্ত ছলকে উঠছে ওর। সাফওয়ানের শক্ত হাতের ওই স্পর্শ, ঠোঁটের প্রতিটা ছোঁয়া ওর মন মস্তিষ্কে গেঁথে গেছে যেন একদম। চোখ বন্ধ করলেই সেগুলো অনুভব করতে পারছে ও। অসহ্য এক অনুভূতি ঘিরে ফেলেছে হঠাৎ করে ওকে। ফোনটা বিছানার একপাশে ছুঁড়ে ফেলে উপর হয়ে শুয়ে পড়ল বিছানায়। তাকিয়ে রইল মেঝেতে রাখা চেয়ারের পায়ের দিকটায়। এসব আর ভালো লাগছে না ওর। সাফওয়ানের সঙ্গ পাওয়ার জন্য মনটা অস্থির হয়ে আছে। খানিক সময় পার হওয়ার পর রুনিয়া হাতে একটা বক্স নিয়ে ঢুকলেন রুমাইশার রুমে। রুমাইশা শোয়া থেকে উঠে বসলো। রুনিয়ার হাতে এমন বক্স দেখে কিছুটা অবাকই হলো সে। কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, এটা কিসের বক্স পুপি? রুনিয়া বক্সটা বিছানার উপরে রাখতে রাখতে বললেন, বলছি, আগে গিয়ে অজু করে আয়। রুমাইশা রুনিয়ার দিকে কিছুক্ষণ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থেকে ব্যাপারটা বোঝার চেষ্টা করে ওয়াশরুমে ঢুকলো। তারপর অজু করে বাইরে বেরিয়ে দেখে রুনিয়া বিছানা জুড়ে শাহারি গহনা সাজিয়ে বসে আছেন। রুমাইশাকে দেখে খুব সুন্দর একটা হাসি দিলেন তিনি। রুমাইশার বুকটা কেঁপে উঠল। আজ বাসর হবে ওদের। মুখটা হঠাৎ করেই গরম হতে শুরু করলো। মাথা আর কানে তাপ অনুভূত হলো। এগিয়ে এসে শাড়িটা ছুঁয়ে দিল একবার। রুনিয়া রুমাইশার থুতনিতে হাত দিয়ে ধরে উঁচু করে জিজ্ঞেস করলেন, পছন্দ হয়েছে? আমার ছেলে সব নিজে পছন্দ করে কিনেছে তোর জন্য। রুমাইশা রুনিয়ার দিকে এক পলক তাকিয়ে আবারও শাড়ির দিকে মন দিল। অসম্ভব সুন্দর শাড়িটা। অজান্তেই ওর মুখে হাসি ফুটে উঠল। রুনিয়া হাসলেন সেটা দেখে। তারপর রুমাইশাকে শাড়ি পরানো শুরু করলেন। সাফওয়ান আর শাফিন চুপচাপ বসে আছে ছাদের রেলিংয়ের উপর। সাফওয়ানের পরনে একটা আন্ডার শার্ট আর ট্রাউজার। চুল দাড়িগুলো অগোছালো হয়ে আছে। চোখে গগলস পরে আছে, মুখে মাস্ক নেই। বাইরে বসলে সবসময় গগলসটা পরে থাকেও। জলজলে চোখ জোড়া অনেক দূর থেকে দেখা যায়, বরং আরও ভয়ঙ্কর দেখায়। এমন সময় নীরবতা ভেঙে শাফিন বলে উঠল, আজ তোমাদের বাসর, কিন্তু তোমরা তো কোনো প্রস্তুতিই দেখছি না। একটা পাঞ্জাবি তো পরতে পারতে, কিন্তু তুমি একটা শার্টও পরনি। এইভাবে গেঞ্জি ট্রাউজার পরে বসে আছো। সাফওয়ান আকাশের দিকে তাকিয়ে বলে উঠল, আমার কোনো প্রস্তুতি লাগবে না, আমি এমনিতেই প্রস্তুত। শাফিন হাসলো সাফওয়ানের কথায়। ভাইটা তার কখন থেকে অধৈর্য হয়ে বসে আছে। কত শতবার ছাদে পায়চারি করছে তার ঠিক ঠিকানা নেই। শেষে না পেরে রেলিংয়ে এসে বসেছে তার পাশে। আকাশে তারা দেখতে দেখতে হঠাৎই সাফওয়ানের মনে পড়ল খুব গুরুত্বপূর্ণ কিছু থেকে যাচ্ছে। তড়িৎ গতিতে রেলিং থেকে ছাদের বাইরে নামতে নামতেও বলল, আমি আসছি একটু, তুই তোর রুমে যা। রুমি রেডি হলে আমাকে ছোট্ট করে একটা টেক্সট দিস। তারপরে ঝড়ের গতিতে ছাদ থেকে লাফ দিয়ে নেমে জঙ্গলের ভেতর দিকে হেঁটে অন্ধকারে মিশে গেল। শাফিন সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দোতলার উদ্দেশ্যে ছাদ থেকে বেরিয়ে গেল। মেরুন রঙা শাড়ির সাথে সোনার গয়না পরে নতুন বউ সেজে আয়নার সামনে দাঁড়িয়ে আছে রুমাইশা। চেহারায় সামান্য প্রসাধনের ছোঁয়া, চোখে গাঢ় করে কাজল দেওয়া, ঠোঁট দুটো লালচে গ্লোসার ছোঁয়ায় লোভনীয় রূপ নিয়েছে। চুলগুলো খোপা করে মাথার উপর উঠিয়ে দিয়েছে রুনিয়া। গলায় কানে হাতে শোভা পাচ্ছে সাফওয়ানের সদ্য কেনা কারুকার্য খচিত ভারী গহনাগুলো। অপসরার মতো সৌন্দর্য যেন টিকরে পড়ছে রুমাইশার শরীর থেকে। রুনিয়া পাশে দাঁড়িয়ে রুমাইশাকে দেখে যাচ্ছেন। আগে কখনো শাড়ি পরিহিত অবস্থায় রুমিকে দেখেননি তিনি। আজ হঠাৎ শাড়ি পরে রুমিকে অনেক বড় বড় লাগছে যেন। অদ্ভুত রকমের একটা স্নিগ্ধতা সমস্ত মুখে লেপ্টে আছে ওর। এমন সময় দরজার কড়া নড়ার আওয়াজ পাওয়া গেল। বাইরে থেকে শাফিন বলে উঠল, ভেতরে আসার অনুমতি আছে? রুনিয়া ভেতরে আসতে বললেন ওকে। শাফিন ভেজানো দরজাটা খুলে ভেতরে পা রাখলো। রুমাইশাকে দেখেই চোখ কপালে উঠল ওর। অবাক হয়ে রুনিয়ার দিকে একবার তাকিয়ে আবার রুনাইশার দিকে নজর ফিরিয়ে বলে উঠল, আপু, কি সুন্দর লাগছে তোমাকে। আমার ভাই এমনিতেই হাঁসফাঁস করছে, এইবার তোমাকে দেখলে দম বন্ধ হয়ে মরেই যাবে বেচারা। রুনিয়া হেসে উঠলেন। রুমাইশা লজ্জা পেয়ে হাসি হাসি মুখটা নিচের দিকে করলো। শাফিন মায়ের দিকে তাকিয়ে বলে উঠল, আপুর গোছানো শেষ হলে আপুকে দিয়ে আসো, তোমার ছেলের আর তর্স হয়েছে না। রুনিয়া হাসলেন। শাফিন রুম থেকে বেরিয়ে নিচে গেল। সোফায় ইশতিয়াক আহমেদ বসে আছেন। বাবার সাথে গল্প করা ছাড়া ওর আর কিছু করার নেই আপাতত। সিঁড়ি দিয়ে নামতে নামতে সাফওয়ানের ফোনে ছোট্ট করে একটা মেসেজ লিখে সেন্ড করে দিল শাফিন। রুনিয়া রুমাইশাকে আরেকটু গোছগাছ করে দিয়ে বাইরে নিয়ে এলো। হলরুমে ইশতিয়াক আর শাফিন বসেছিল সোফায়, সেখানেই নিয়ে গেল ওকে।
ইশতিয়াক রুমাইশাকে দেখে চমকে গেলেন একেবারে। হেসে বলে উঠলেন, এটা কি আমাদের সে রুমি? আমার মেয়ে থেকে আমার বৌমা হয়তো রুমি বড় হয়ে গেছে, তাকে আর চেনাই যাচ্ছে না। ছোট্ট রুমি ছোটবেলায় যার কোলে বসে হাঁড়ি পাতিল খেলতো, এখন তার জন্যই সত্যিকারের হাঁড়ি পাতিল নিয়ে নাড়াচাড়া করবে। এটা তো একটা অদ্ভুত রকমের সুন্দর ব্যাপার। রুমাইশা লজ্জা পেল ইশতিয়াকের কথায়। আজ প্রতি পদে পদে লজ্জা পাচ্ছে ও। এখন কোনো মতে লক্ষ্যচক্ষুর আড়াল হতে পারলেই বেঁচে যায় ও। নিচে আরও কিছুক্ষণ থেকে রুমাইশাকে নিয়ে রুনিয়া ছাদের দিকে এগোলেন। ছাদের রেলিং জুড়ে নীল আর সোনালি রঙা মরিচবাতি জ্বালানো। সাফিন আর সাফওয়ান সন্ধ্যা ধরে এসবই করেছে। ছাদটা আজ অন্যান্য দিনের তুলনায় ছিমছাম দেখাচ্ছে। রুমাইশার বাহু ধরে হেঁটে হেঁটে চিলেকোঠার কামরাটার কাছে এগিয়ে গেল রুনিয়া। প্রতিটা কদমের সাথে সাথে রুমাইশার বুকের ভেতর ধকধক ক্রমে বেড়ে যেতে লাগলো। প্রবল উত্তেজনায় হঠাৎ করে গা ঘামতে শুরু করছে ওর। রুনি ওকে দরজার কাছে রেখে চোয়ালটা 2 আঙ্গুল দিয়ে একটু টেনে দিয়ে নিচে চলে গেলেন। রুমাইশা একা দাঁড়িয়ে আছে দরজার সামনে। নিঃশ্বাস পড়ছে ঘন ঘন। এমন তো নয় যে প্রথমবারও সাফওয়ানের কাছে যাচ্ছে। এর আগেও তো সাফওয়ানের এত কাছাকাছি থেকেছে ও, কিন্তু তখন তো এমন হয়নি। তাহলে এখন এমন হচ্ছে কেন? সাহস সঞ্চয় করে দুরু দুরু বুক নিয়ে ভেজানো দরজাটা ঠেলে ভেতরে ঢুকলো। ডিম লাইট জ্বলছে ঘরে একটা, কিন্তু ঘর তো ফাঁকা। সাফওয়ান গেল কই? ভেতরে ঢুকে ধীরে পায়ে বিছানার কাছে এগোলো। সাদা রঙের বিছানার উপর বড় বড় গোলাপের রক্তিম পাপড়িগুলো ফুটে পড়েছে। বেলি ফুলের গন্ধে চারপাশটা ভরে উঠেছে একেবারে। ডিম লাইটের নীলচে আলোয় ঘটাতে যেন এক স্বপ্নময় পরিবেশ সৃষ্টি হয়েছে। বিছানা থেকে চোখ সরিয়ে সাফওয়ানের বুকশেলফের দিকে এগুলো রুমাইশা। এক রাতে এই ঘটাতে আসার অপরাধেই মরতে বসেছিল। সেদিন ওই বুকশেলফের কাছটাতে এসেছিল কৌতূহল মেটাতে। আজ আবারও এসেছে, কিন্তু সেদিন আর এদিনের ভেতর বিস্তর ফারাক। বুকশেলফে চোখ বুলাতে বুলাতে একটা মোটা কালো মলাটের ডায়েরির দিকে হঠাৎ করেই নজর গেল রুমাইশার। শেলফের এক কোনায় বীর দর্পে অবস্থান করছে সেটা। রুমাইশা হাত বাড়িয়ে সেটা ধরতে নিতেই পেছন থেকে একটা পুরুষালী কণ্ঠ ভেসে এলো, রিমো। পর্ব 38। চৌকিতে পেছনে ফিরে তাকালো রুমাইশা। উদ্ভ্রান্তের মতো দরজায় দাঁড়িয়ে আছে সাফওয়ান। ঘামে গায়ের সাদা রঙের আন্ডার শার্টটা ভিজে জবজবে হয়ে গেছে। গায়ের সাথে লেপটে আছে সেটা। হাঁপাচ্ছেও। হাতে ওর একগুচ্ছ ধপধপে সাদা রঙের অর্ধপ্রস্ফুটিত গোলাপ। চোখ দুইটা রুমাইশার মুখের উপর নিবন্ধিত। সোনালি পাড়ের মেরুন রঙা শাড়িতে রুমাইশাকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল সাফওয়ান। স্নিগ্ধতায় পরিপূর্ণ মুখটা দেখে মনটা শান্তিতে ছেয়ে গেল ওর। এতক্ষণের দৌড়ঝাঁপে হওয়া কষ্টটা নিমিষেই উধাও হয়ে গেল সাফওয়ানের। রুমাইশার কাজল কালো চোখ দুটার দিকে অপলক তাকিয়ে রইল। নীলচে আলোয় ঠোঁটের গ্লোজটা চকমক করছে। স্বপ্নময়ীর মতো সুন্দর লাগছে আজর রিমুকে। সাফওয়ান ধীর পায়ে এগিয়ে গেল রুমাইশার দিকে। সাফওয়ানের এই উদ্ভ্রান্ত চেহারা দেখে হঠাৎ করেই খুব মায়া মায়া হয়ে গেল রুমাইশার মনটা। ভ্রু দুইটা উপরে উঠে সাফওয়ানের কাছে দ্রুত পায়ে এগিয়ে এলো। তারপর ঘামে জবজবা শরীরটাকে জড়িয়ে ধরল ও আষ্টে পৃষ্ঠে। সাফওয়ানের ঘর্মাক্ত বুকে বুক লুকিয়ে নিল ও আলতো করে। ঘাম লেগে গেল ওর মুখের ডান পাশটাতে। সাফওয়ান রুমাইশার হঠাৎ এমন আলিঙ্গনে চমকে গেল। শরীরের ঘামটা রুমাইশার ওই সুন্দর মুখে লেগে যাচ্ছে। শাড়িতেও লাগছে হয়তো। ছোট দুইটা হাত দিয়ে সাফওয়ানের পিঠ আঁকড়ে ধরে রেখেছে রুমাইশা। সাফওয়ান একবার ভাবল রুমাইশাকে ছাড়িয়ে ফ্রেশ হয়ে আসবে, কিন্তু রুমাইশা যেন ওর মনের কথাটা টের পেল। জড়িয়ে ধরা অবস্থাতেই মৃদু গলায় বলে উঠল, ফ্রেশ হতে হবে না, আপনি এভাবেই থাকুন। তারপর আলিঙ্গনটা আরও দৃঢ় করল ও। সাফওয়ান মৃদু হাসল রিমুর এমন কর্মকাণ্ডে। হঠাৎই রুমাইশার বাহুর তলে হাত দিয়ে উঁচু করে নিজের সমান উচ্চতায় করে নিল ও। তারপর বাহুর তল থেকে হাত সরিয়ে রিমুর কোমরটা আঁকড়ে ধরে রিমুর মুখটা নিজের মুখের কাছে নিয়ে এসে ওর চোখে চোখ রাখল। তারপর চোখ না সরিয়ে এক হাত দিয়ে রিমুকে নিজের সাথে মিশিয়ে ধরে রেখে ফুলধারা অন্য হাতটা দিয়ে দরজাটা ভেজে লক করে দিল। রুমাইশাকে ওইভাবে উঁচু করেই ফুল ছড়ানো বিছানায় ছেড়ে দিল সাফওয়ান। তারপর নিচু হয়ে রুমাইশাকে বিছানায় বসিয়ে দিল। মেঝেতে পা ঠেকিয়ে বিছানায় বসল রুমাইশা। রিমুকে বসিয়ে আবার সোজা হয়ে দাঁড়ালো সাফওয়ান। হাতের ফুলের তোড়াটা টেবিলের উপর রেখে এক টান দিয়ে ঘামে ভেজা গেঞ্জিটা খুলে ফেলল এরপরে। তারপর ফুলের তোড়াটা আবার হাতে নিল ও। এরপর ধীর গতিতে হেঁটে রুমাইশার একেবারে কাছে একদম সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়ল ও মেঝেতে। রুমাইশা ভ্রু দুইটা উঁচু করে মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে রইল সাফওয়ানের দিকে। সাফওয়ানের সেই ধপধপে সাদা গোলাপের তোড়াটাকে 2 হাত নিয়ে বাড়িয়ে ধরল রুমাইশার দিকে। তারপর মুগ্ধনয়নে তাকিয়ে জড়ানো গলায় বলে উঠল, আমার দিকে দেখো রেমু, আমি জঙ্গলি, বন্য। আমি এক রাত নিজের বিছানায় কাটাই, অন্য রাতটা কাটে আমার জঙ্গলের স্যাঁতস্যাঁতে ঠান্ডা মাটিতে, নয়তো নদীর পাড়ের কাদা মাটিতে। আমার জীবনের সমস্ত অলিগলিতে এক বিন্দু পরিমাণও কোমলতা নেই। আমার এই পাথরের হৃদয়ের ভেতরে
কোথাও যদি কোনো মোলায়েম অংশ থেকে থাকে, তাহলে সেটা তোমার জন্য। তুমি এই পৃথিবীতে আসার পর জীবনে প্রথম যেদিন তোমাকে আমি ছুঁয়েছিলাম, সেদিন আমি নিজেও জানতাম না যে এই ছোঁয়াটা সারা জীবনের জন্য বাধা পড়ে যাবে। আমি যেদিন এই দেশ ছেড়ে সারা জীবনের জন্য চলে যাওয়ার প্রতিজ্ঞা নিয়ে বাড়ির বাইরে পা রেখেছিলাম, সেদিন এই সমস্ত পৃথিবীর মাত্র 2টা মানবের জন্য আমার বুকের ভেতরে দহন সৃষ্টি হয়েছিল। আমার জন্মদায়িনী মা আর তুমি। কখনোই আমার এই জীবনের সাথে তোমাকে জড়াতে চাইনি আমি, কিন্তু সেদিন রাতে আমি যখন তোমাকে মেরে ফেলতে বসেছিলাম, সেদিন তোমার ওই অসহায় চাহনির ভেতর কিছু একটা দেখেছিলাম আমি। দেখেছিলাম আমার একমাত্র আশ্রয়স্থল, যার কাছে আমি নির্দ্বিধায় নিজের সমস্ত শরীর, মন, প্রাণ সঁপে দিতে পারি। আমি জানি না আমার কেন এমন মনে হয়েছিল, কিন্তু সেদিন আমার মনটা আমাকে বারবার ডেকে বলছিল যে ওই মানবীটা সম্পূর্ণই আমার, অন্য কারও না। একে আমি যা ইচ্ছা করতে পারি, চাইলে মেরে ফেলতে পারি, চাইলে বাঁচিয়ে রাখতে পারি, বা চাইলে ভালোবাসতে পারি। অনেক, অনেক। সাফন আরও একটু এগিয়ে এলো রিমুর কাছাকাছি। এগিয়ে এসে রুমাইশার হাতটা ধরে গোলাপের তোড়াটা ওর হাতের মুঠিতে দিয়ে দিল। রুমাইশা যন্ত্র মানবের মতো হাতে নিল সেটা। চোখ দুইটা ওর এখনও আটকে আছে সাফওয়ানের মুখের দিকে। সাফওয়ান ওর মনের কথাগুলো কখনোই খোলাসা করেনি ওর সামনে এখনো অবধি। আজ নিজে থেকেই ভেতরের সব কথা বের করে দিচ্ছে ও। রুমাইশা মুখিয়ে আছে সেগুলো শোনার জন্য। ফুলটা নেওয়ার পর সাফওয়ান 2 হাতে রিমুর কোমরটা জড়িয়ে ধরে তাকে নিজের দিকে আরও টেনে নিয়ে এসে মাথাটা সযত্নে রাখলো ওর উরুর উপর। তারপর ধরা গলায় বলে উঠল, আমার জীবনের একমাত্র স্নিগ্ধতা তুমি। আমাকে দেখো একবার, আমি অস্বাভাবিক মরুভূমি আমি, আর সেই মরুর বুকে তুমি এক পশলা বৃষ্টির মতো, যার বর্ষণ হতে হতে এখন মরুর বুকে কানায় কানায় পানি পূর্ণ স্থায়ী ঝিলে পরিণত হয়েছে। আমার রুক্ষ জীবনে তুমি তোমার সমস্ত কোমলতা ঢেলে দিয়েছ। আমার এই রুক্ষতার একমাত্র সমাধান তুমি, সমস্ত সমস্যার অবসান তুমি। সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ আমি তোমাকে আমার জীবনের সাথে জড়িয়ে দেওয়ার জন্য। এই সমস্ত পৃথিবীতে তুমি আমার এক টুকরো শান্তি, যা অন্য কোথাও আমি কখনো পাবো না। আমার ঘর তুমি, আমার গন্তব্য তুমি। সারা জীবন আমার একমাত্র সুখের উৎপত্তিস্থল হয়ে কাছে থেকেও আমার। তোমাকে নিরাশ করব না কখনো। আমার আদর, ভালোবাসার, দায়িত্ব, কর্তব্য, শ্রদ্ধা, কোনোটার কোনো কমতি অনুভব করতে দিব না তোমাকে কখনোই। যদি কখনো বিন্দু মাত্র কমতি অনুভব করো, আমার উপর কখনো যদি অসন্তুষ্ট হও, তাহলে চাইলে আমাকে সেদিন সেখানেই মেরে ফেলে দিও, কিন্তু কোনো কারণে কখনো আমাকে ছেড়ে যেতে চেও না। তোমার বিরহে মৃত্যুর চেয়ে তোমার হাতে, তোমার কোলে মৃত্যুবরণ করতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করব। সাফওয়ান রুমাইশার কোমরটা আরও শক্ত করে আঁকড়ে ধরল। রুমাইশা সাফওয়ানের দেওয়া ফুলগুলো পাশে রেখে ওর চুলগুলোতে আলতো করে হাত বুলিয়ে দিয়ে 2 হাত দিয়ে সাফওয়ানের চোয়াল ধরে মুখটা তুলে নিজের দিকে ফিরালো। তারপর আলতো করে ওর কপালে নিজের কোমল ঠোঁটজোড়া ছোঁয়ালো। সাফওয়ান চোখ বুজে ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো একটা। কপাল থেকে নিজের ঠোঁট সরিয়ে সেখানে একবার নিজের কপাল ঠিকই রুমাইশা বলে উঠল, আপনার এই অস্বাভাবিকতাই আমাকে বারবার আপনার কাছে ছুটে আসতে বাধ্য করে। আপনার ওই উজ্জ্বল চোখ দুটোতে কি আছে আমি জানি না, ওই চোখ দুটোর দিকে তাকালেই আমার শরীর শিউরে ওঠে। বারবার আপনার প্রেমে পিছলে পড়ে যেতে বাধ্য করে ওরা আমাকে। আপনার এই রুক্ষতাই আমার শক্তি। আপনার ওই জলজলে চোখ দুইটা আমার দুর্বলতা। ওই চোখে তাকিয়ে আমি সমস্ত বাধা পেরিয়ে আপনার কাছে ছুটে চলে আসতে পারি। আপনার এই শক্ত হাতের বন্ধনই আমার অহংকার। এই বন্ধন ছিন্ন করার ক্ষমতা সৃষ্টিকর্তা ছাড়া অন্য কারো নেই, হবেও না কখনো। মৃত্যুর আগ পর্যন্ত এই বন্ধন কখনো আলগা হতে দেব না আমি। আপনার প্রতিটা পদক্ষেপই আমার কাছে আপনার ভালোবাসা, আদর, শ্রদ্ধা। জঙ্গলিপনা আপনার সত্তা। আপনার মতো করে আপনার জঙ্গলিপনাকে আপন করে নিয়েছি আমি। আপনার জঙ্গলিপনাকে নিয়ে কোনো আক্ষেপ নেই আমার। আমি আপনার পুরোটাকেই চাই সবসময়। কোনো অংশ বাদ দিয়ে আপনাকে আমি কল্পনাও করতে পারি না। আপনার এই বুনো স্বভাব আমার কাছে আপনার ভালোবাসারই বিশাল বড় একটা অংশ। এই বন্য স্বভাবের জন্য আমি অনুশোচনা করলে সেটা হবে আমার ভালোবাসার প্রতি অপমান। আপনার এই পুরো আপনিটাকেই ভালোবাসি আমি, আর আমার ভালোবাসার কোনো অংশ নিয়ে কেউ অনুশোচনা করলে সেটা মোটেও ভালো হবে না। এই কথাটা মাথায় রাখবেন আমার ব্যক্তিগত জঙ্গলি পুরুষ। সাফওয়ানের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। চোখের কোণটাতে চিকচিক করছে সুখের তরল। রুমাইশের হাত দুইটা নিজের হাতের মুঠির ভিতর নিয়ে শক্ত করে ধরে গাঢ় করে চুমু খেলো হাতের উপরিভাগে। তারপর মেঝে থেকে ধীর পায়ে উঠল। অর্ধনগ্ন দেহের ঘামগুলো শুকিয়ে এসেছে প্রায়।
হেঁটে হেঁটে ওর স্টাডি টেবিলের উপর ডান পাশে রাখা নেভি ব্লু রঙা ছোটখাটো লেদারের ব্যাগটা হাতে নিয়ে আবার ফিরে আসলো রুমাইশার কাছে। অতঃপর হাতের ব্যাগটা রুমাইশার ডান হাতের মুঠিতে ধরিয়ে দিল সাফওয়ান। তারপর বলল, দেনমোহর পরিশোধ। এরপর নিজের ইস্পাত দৃঢ় দুই হাতের পাঞ্জার ভেতরে রুমাইশার ফোলা ফোলা নরম চোয়ালদয় আলতো করে ধরে নরম গলায় বলল, এখন আমাদের নতুন জীবনের জন্য সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করতে হবে। তিনি চেয়েছেন বলেই আজ আমরা আমাদের সম্পর্কটাকে হালাল করতে পেরেছি। উঠো। এরপর হেঁটে গিয়ে ডান পাশের দেয়াল থেকে কাবার্ডের ভেতর থেকে দুইটা জায়নামাজ বের করলো সাফওয়ান, সাথে একটা কালো রঙা লং হিজাব। এগুলো সেই কবেই কিনে রেখেছিল ও, তখনও ভাবেইনি এত দ্রুত এগুলো কাজে লাগবে। সাফওয়ান জিজ্ঞেস করলো রুমাইশাকে ওর অজু আছে কিনা। রুমাইশা হ্যাঁ বোধক মাথা নাড়ল। সাফওয়ান জায়নামাজ দুইটা আর হিজাবটা রুমাইশার হাতে দিয়ে ওয়াশরুমে গেলে অজু করতে। অজু করে বের হয়ে এসে কাবার থেকে একটা সাদা পাঞ্জাবি বের করে পরে নিল। সাফওয়ান জায়নামাজের পাটি পাতলে তার পেছনে পাটি পাতল রুমাইশা। তারপর দুজনে দুরাকাত নফল নামাজ পড়ল। নামাজ শেষে সালাম ফিরিয়ে মোনাজাত শেষ করে সাফওয়ান পেছনে বসে রুমাইশার দিকে বসা অবস্থাতেই ঘুরে বসলো। তারপর ওর মাথা থেকে হিজাবটা খুলে চুলে হাত বুলিয়ে দিতে দিতে দোয়া পড়ল কিছু। দোয়া পড়া শেষ হলে ফু দিলে রুমাইশার কপাল বরাবর। এরপর রুমাইশার দুই গাল ধরে প্রেমময় কণ্ঠে বলে উঠল, আমার ছোট্ট খাটো চক্ষু শীতলকারিণী সুন্দরী বউ, আমার তোমাকে দেখারে দৃষ্টি যেন আল্লাহ সুবহানাল্লাহ তাআলা কখনো পরিবর্তন না করেন। আমিন। রুমাইশা ঠোঁটে হাসি ফুটিয়ে বলে উঠল, সুম্মা আমিন। রুমাইশা বসা থেকে উঠে পড়লে সাফওয়ান জায়নামাজ দুইটা আবার ভাঁজ করে কাবার্ডে রাখতে গেল। রুমাইশা গিয়ে দাঁড়ালো সাফওয়ানের স্টাডি টেবিলের পাশে রাখা ফুল ভিউ মিররের সামনে। নিজের কানে থাকা দোলটা খুলতে কানে হাত দিতে নিলেই পেছন থেকে সাফওয়ান এসে থামিয়ে দিল তাড়াতাড়ি। তারপর কপট রাগ দেখিয়ে বলল, আমার বউ, আমি আনবক্সিং করব, তুই মোটেও হাত দিবি না। রুমাইশা হেসে উঠল সাফওয়ানের বলার ধরনে। সাফওয়ান সে হাসিকে পাত্তা না দিয়ে গম্ভীর মুখে রুমাইশার কানের দুল দুইটা খুলে রাখলো টেবিলে। তারপর ঘাড়ের কাছে আলতো করে ছুঁয়ে দিয়ে গলার ভারী নেকলেসটা খুলে দিল। তারপর রুমাইশার দুই হাত থেকে একে একে সমস্ত চুড়িগুলো খুলল। এরপর কাঁধের ওপর ভাঁজ করে রাখা শাড়ির আঁচলের পিন খুলে দিয়ে শাড়ির অন্যান্য পিনগুলো খুলে দিল একে একে। এবার মৃদু গতিতে রুমাইশাকে নিজের দিকে ঘোরালো। শাড়ির ভাঁজ করা আঁচলটা বুকের উপর মেলে দিয়েছে। গহনা খোলার পর কাজল কালো চোখে রুমাইশাকে এখন অন্য রকম সুন্দর লাগছে। সাফওয়ান মুগ্ধতার সাথে রুমাইশার মুখপানে চেয়ে থাকলো কিছুক্ষণ। সাফওয়ানের এমন দৃষ্টিতে রুমাইশা লাজুক হেসে চোখ নামিয়ে নিল। এবার রুমাইশার মাথার উঁচু করে বেঁধে রাখা খোপাটা এক টানে খুলে ফেলল সাফওয়ান। হুটোপুটি করে চুলগুলো অভিকর্ষের টানে নিচের দিকে ছুটে গেল। নিতম্ব ছাড়িয়ে আরও খানিক নিচে চলে গেল লালচে রেশমি চুলগুলো। সাফওয়ান হতভম্ব দৃষ্টিতে দেখতে লাগলো রুমাইশার এই চোখ ধাঁধানো সৌন্দর্য। অপলকে তাকিয়ে থেকেই রুমাইশার কোমরটা ধরে আলতো করে নিজের সাথে মিশিয়ে নিল ও। রুমাইশার লজ্জায় নিজ হয়ে যাওয়া মুখটা চিবুক ধরে উঁচু করে নিজের চোখের সামনে নিয়ে এলো সাফওয়ান। আর তারপর প্রিয়সীর এই অপার সৌন্দর্য দেখতে দেখতে নিজের অজান্তেই গেয়ে উঠল, আমি তোমার দ্বিধায় বাঁচি, তোমার দ্বিধায় পড়ে যাই। এমন দ্বিধার পৃথিবীতে তোমায় চেয়েছি পুরোটাই। আমি তোমার স্বপ্নে বাঁচি, তোমার স্বপ্নে পড়ে যাই। এমন সাধের পৃথিবীতে তোমায় চেয়েছি পুরোটাই। রাত 2টা। নীলচালয় ভলা ছিমছাম কামরাটা এখন অস্বাভাবিকভাবে লন্ডভন্ড হয়ে আছে। বিছানার চাদরের থাকা বেলি ফুলের মালাগুলো ছিঁড়ে খুঁড়ে মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। বিছানায় ছড়ানো গোলাপের পাপড়িগুলোর অর্ধেকটা মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে, আর বাকিগুলো সাদা রঙা বিছানায় পিষ্ট হয়েছে। মেঝেতে ফুলের সাথে সাথে লুটিয়ে আছে রুমাইশার গায়ের মেরুন রঙা শাড়ি, ব্লাউজ, পেটিকোট আর সাফওয়ানের সাদা রঙা পাঞ্জাবিটা। মশারির একটা স্ট্যান্ডের এক মাথা ভেঙে পড়ে আছে বিছানার এক পাশে মেঝেতে। বিছানার উপর এলোমেলো বালিশে সাফওয়ানের বুকে মাথা রেখে সাফওয়ানেরই একটি ওভারসাইজ টি শার্ট গায়ে দিয়ে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে আলুথালু বেশি রুমাইশা। সমস্ত মুখ জুড়ে ওর তৃপ্তির ছোঁয়া কাজল লিপটে চোখের চারপাশে ছড়িয়ে গেছে। চোখের পাশে কান্নাগুলো শুকিয়ে দাগ হয়ে গেছে। সাফওয়ান এক হাতে রিমুকে জড়িয়ে রেখে অন্য হাতে মাথার নিচে দিয়ে বালিশে মাথা রেখে চিত হয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে শুয়ে আছে। ঘুম নেই ওর চোখে। রুমাইশার প্রতিটা নিঃশ্বাস প্রশ্বাস, প্রতিটা হৃদস্পন্দন অনুভব করছে ও। অদ্ভুত রকমের এক প্রশান্তিতে ছেয়ে গেছে ওর বুক। মাঝে মাঝেই ফিরে ফিরে রুমাইশার ঘুমন্ত ছোট্ট সুন্দর মুখটা দেখছে ও। হঠাৎ করেই নিজের অতীতের কথা স্মরণ করে হাসি হাসি মুখটা নিমিষেই গম্ভীর হয়ে গেল ওর। ফুরফুরে মাথাটা ভারী হয়ে গেল আকস্মিকভাবে। রুমাইশার মায়াভরা মুখটার দিকে আবারও একবার তাকালো সাফওয়ান। ওর রিমু যখন জানবে ওর সেই কালো অতীত, তখন কেমন প্রতিক্রিয়া জানাবে ওর রিমু? রিমুকে ওকে ছেড়ে দিতে চাইবে? রিমুকে থাকতে চাইবে ওর মতো খুনির সাথে? রিমু কি মেনে নেবে তার অতীতকে? যদি মেনে না নেয় তাহলে কি হবে? রিমু চলে যেতে চাইবে ওকে ছেড়ে?
অন্য কারো হতে চাইবে? না, কখনোই না। ওর প্রাণ থাকতে রিমুকেও অন্য কারো হতে দেবে না। ও যদি হয় এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, তারপরে রিমুকে ওর কাছেই থাকতে হবে, কোথাও যেতে দেবে না ও। গম্ভীর মুখটাকে আরো গম্ভীর করে 2 হাত দিয়ে বুকের উপর শুয়ে থাকা রুমাইশাকে নিজের সাথে আরো শক্ত করে জড়িয়ে নিল সাফওয়ান। কোনো মূল্যেই রিমুকে ও হাতছাড়া করবে না, পৃথিবী উল্টে গেলেও না। রুনিয়া রান্নাঘরে সবার জন্য নাস্তা বানাচ্ছেন সকালবেলা। ইশতিয়াকের 9টায় অফিস, শাফিনেরও কোচিং আছে, ওরা দুজনেই বেরিয়ে যাবে 9টার সময়। রুটি বেলে তাওয়ার উপর দিচ্ছেন তিনি একটা একটা করে, অন্য চুলায় সবজি রান্না হচ্ছে, মাঝে মাঝে সেটা নাড়িয়ে দিচ্ছেন রুনিয়া। এমন সময় রান্নাঘরের দরজায় কারো উপস্থিতি টের পেলেন তিনি। রুটিবেলা থামিয়ে পেছনে ঘুরে তাকালেন। রুমাইশা দাঁড়িয়ে আছে, আধা ভেজা চুলগুলো 2 ভাগ করে বুকের দুপাশে ছেড়ে দেওয়া, মেরুন রঙের শাড়িটা কাঁচা হাতে গায়ের উপর চড়ানো, মুখটা স্নিগ্ধতায় চেয়ে আছে। কালকে দেওয়া কাজলের কিঞ্চিত আভা লেখে আছে এখনো। শাড়ির আঁচলের খুঁটটা হাতে নিয়ে দরজায় দাঁড়িয়ে ইতস্তত মুখে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে রুমাইশা, মাথা ওর নিচের দিকে। রুনিয়া হাসলেন মনে মনে। শাড়ি পরার অভ্যাস নেই রুমাইশার, কোনো রকমে কুচিটুচি করে গায়ে জড়িয়ে নিচে চলে এসেছে। গ্যাসের সুইচটা অফ করে হাতটা ধুয়ে এগিয়ে আসলেন তিনি। রুমিকে রান্নাঘরের ভেতর নিয়ে এসে দরজাটা ভেজিয়ে দিলেন, তারপর বললেন, শাড়ি খোল, আমি পরিয়ে দিচ্ছি ভালো করে। রুমাইশা আঁচল সরলা না, নিচের থেকে শাড়িটা খুলে দিল শুধু। রুনিয়া রুমির এমন আচরণে কিছুটা অবাকই হলেন। কাল তো শাড়ি পরিয়েছেন, তখন তেমন করেনি রুমাইশা, নাকি হঠাৎ করেই লজ্জা বেড়ে গিয়েছে ওর? রুনিয়া বেশি কিছু না ভেবে শাড়ি পরাতে শুরু করলেন। শাড়ির এক কোণা কোমরে গুজে দিয়ে কুচি করে দিলেন সুন্দর করে। পুরোটা সময় রুমাইশা শাড়ি দিয়ে প্রাণপণে পেটটা ঢেকে রাখার চেষ্টা করলো, কিন্তু তারপর আঁচলটা ঠিক করে দেওয়ার জন্য রুমাইশা কিছু বুঝে ওঠার আগেই আঁচল ধরে টান দিলেন রুনিয়া। সাথে সাথেই থতমত খেয়ে গেল রুমাইশা। এদিকে আঁচল সরিয়ে রুনিয়া হতভম্ব হয়ে গেলেন। রুমাইশা লজ্জায় মাথা নিচু করে নিল। শাড়ির ব্লাউজটা একটু বড়সড় গলা দিয়েই বানিয়ে দিয়েছিলেন রুনিয়া, কিন্তু রুমাইশার অবস্থা দেখে চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন তিনি। সমস্ত গলা আর বুকের দৃশ্যমান জায়গা জুড়ে লাভ বাইটে লাল লাল হয়ে আছে। রুনিয়া এবার রুমাইশার সামনে পড়ে থাকা চুলগুলো হাতে করে ঘাড়ের উপর থেকে পেছনে সরিয়ে দিলেন। এ কি, সবখানে একই অবস্থা! ছেলের উপর ভয়ানক রাগ হলো তার। ছোট মেয়েটার উপর এমন অত্যাচার চালিয়েছে ছেলেটা। খেপে গেলেন রুনিয়া সাফনের উপর। আঁচলে ঠিকঠাক ভাঁজ করে রুমাইশাকে রান্নাঘরে থাকতে বলে তিনি গেলেন দোতলায় রুমাইশার রুমে রাখা ফাউন্ডেশনটা আনতে। আর যাওয়ার আগে সাফনের উদ্দেশ্যে ধমক দিয়ে রুমিকে বললেন, কাল থেকে তুই তোর রুমে ঘুমাবি। ও অসভ্যটা আগে ম্যানার শিখবে, তারপর বউ পাবে, তার আগে না। পর্ব 39। সেদিন বিকেলবেলা রাফসান এলো হাতে কয়েক রকমের মিষ্টি নিয়ে। রুমাইশা তখন চিলেকাঠার রুমে ভাত ঘুম দিচ্ছিল, আর সাফওয়ান ল্যাপটপে কিছু নোট করছিল। রাফসান আসায় রুনিয়া খুশি হলেন অনেক। হলরুমের সোফায় রাফসানকে বসতে দিয়ে তিনি শাফিনকে বললেন রুমাইশাকে গিয়ে ডাকতে। শাফিনের রুমে পড়ছিল, মায়ের আদেশ পালন করে সেগুলো রুমাইশাকে ডাকতে। শাফিনকে রুমের দরজা নক দিলে সাফওয়ান ভেতর থেকে জিজ্ঞেস করলো কে। শাফিন উত্তর দিল। সাফওয়ান চেয়ার থেকে উঠে দরজা খুলে দিল। শাফিন বলল যে রাফসান এসেছে, সে আর রুমাইশা যেন নিচে যায় দ্রুত। খবরটা দিয়ে শাফিন আবার নিচে চলে গেল দ্রুত পায়ে। শাফিন যাওয়ার পর রুমের দরজাটা ভেজিয়ে দিয়ে সাফওয়ান এলো বিছানার কাছে। ঘুমন্ত রুমাইশার চোয়ালে আলতো হাতে কয়েকবার চাপড় মেরে ঘুম থেকে উঠিয়ে দিয়ে বলল, তাড়াতাড়ি ওঠ, নিচে যেতে হবে, আমার শালাবাবু এসেছে। রাফসানের আসার কথা শুনে শোয়া থেকে তড়াক করে উঠে পড়ল রুমাইশা। পরনে ওর আগের দিনে সাফওয়ানের দিয়ে আসা গোলাপি জমিনের উপর সাদা কুচি ফুলের সুতির সালোয়ার কামিজ। রুনিয়া আজ দুপুরের আগে এটা তৈরি করে দিয়েছে। ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে মুখে অল্প একটু ময়শ্চারাইজার লাগিয়ে কিঞ্চিত ফাটা ঠোঁটে আলতো করে ভেজলিন লাগিয়ে নিচে যাওয়ার জন্য প্রস্তুতি নিল ও। সাফওয়ান ওকে আগে চলে যেতে বলল, ও পরে আসতে চাইল, কিন্তু রুমাইশা শুনল না। কাবার থেকে একটা ফুল স্লিভ টি শার্ট বের করে সাফওয়ানকে জোর করে ধরে পরিয়ে দিল। বেকুবের মতো করে রুমাইশার দিকে তাকিয়ে রইল সাফওয়ান। বিয়ে না হতেই তার বউ তার উপর মাতব্বরি করা শুরু করে দিয়েছে। গোছগাছ শেষে রুমাইশা রুম থেকে বের হলো। ওর পেছন পেছন সাফওয়ানও বেরিয়ে এলো। ওরা যখন দোতলায় এলো তখন রুনিয়া আর ইশতিয়াক হলরুমের সোফায় বসে রাফসানের সাথে গল্প করছিলেন। ভাইকে দেখে 32 পাটি দাঁত বের করে দিয়ে রুমাইশা দৌড়ে সিঁড়ি দিয়ে নামলো। পেছন থেকে সাফওয়ান ধমকে আসতে যেতে বলল ওকে, কিন্তু কে শোনে কার কথা। নিষেধ করার সত্ত্বেও রুমাইশা এমন লাফালাফি করায় সাফওয়ান ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো একটা। বিয়ের দিন মামা ওকে সত্যি কথাই বলেছিল। আগে খুব শান্তশিষ্ট ছিল পাগলিটা, এখন দুনিয়ার খচ্চর হয়েছে। ছোটবেলায় সাফওয়ান যা বলতো তাই শুনতো রুমাইশা, একটা কথাও এদিক ওদিক হতো না। অতি সিনিয়র ভাইয়া হিসেবে সমীহ করে চলতো ওকে, কিন্তু এখন দেখো বারণ করা সত্ত্বেও হরিণের মতো লাফাতে লাফাতে নিচে চলে গেল। সিঁড়ি থেকে মুখ থুবড়ে একবার পড়লে নাচনে বেরিয়ে যাবে। বিড়বিড় করতে করতে নিচে নামলো সাফওয়ান।
সাফওয়ানকে দেখে রাফসান বসা থেকে দাঁড়িয়ে গিয়ে সাফওয়ানের সাথে করমর্দন করে ওকে বুকে জড়িয়ে নিল। দুদিন আগেও যে নিজেদের ভেতরের ভার্চুয়ালি তাদের একটা দা কুমড়া সম্পর্ক ছিল তা ভুলে গেল নিমেষেই। সাফওয়ান পিঠে চাপড় দিয়ে দিল রাফসানের, তারপর বলল, কতগুলো বছর পর আবার আলিঙ্গনাবদ্ধ হলাম ভাই আমার। রাফসান হেসে উঠল, তারপর কোলাকুলি শেষ করে দাঁড়িয়েই সাফওয়ানের আপাদমস্তক দেখে নিয়ে 2 হাত দিয়ে সাফওয়ানের পেশিবল বাহুদয় শক্ত করে ধরে বলল, ভাই তো পুরো জন সিনা হয়ে গেছো, করেছো কি? তারপর হঠাৎই দুজন দুজনের দিকে চমকে তাকিয়ে অদ্ভুত এক স্টাইলে হ্যান্ডশেক করে ডান হাতের কবজি মুখের সামনে নিয়ে এসে জনসিনা স্টাইলে হাতের আঙ্গুলগুলো ছড়িয়ে দিয়ে সমস্বরে চিৎকার দিয়ে বলে উঠল, ইউ কান্ট সি মি। তারপর হেসে আবার দুজন দুজনকে বুকে জড়িয়ে নিল। এদের বাচ্চামি কাণ্ড কারখানা দেখে বাকিরা হেসে উঠল। দুই ভাইয়ের সে আগেকার মতো মোহাব্বত দেখে রুমাইশা খুশি হলো প্রচণ্ড। মন খুলে হাসলো ও। আজ অনেকগুলো দিন পর। ওর মনে আছে ছোটবেলায় যখন এ বাড়িতে আসতো ওরা, তখন শুধু একতলা বাড়ি ছিল রুনিয়াদের, সেটাও সাধারণ। নতুন করে বাড়ি করেছে ইশতিয়াক, বছর 10 হলো। ইশতিয়াক করেছে বললে ভুল হবে, বেশিরভাগ অর্থই সাফওয়ান দিয়েছে। তখনকার একতলা বাড়িটার গেস্ট রুমে একটা সাদা কালো টেলিভিশন রাখা ছিল। সেখানে সুযোগ পেলেই ডব্লিউ এর সিডি প্লে করতো ওরা। তারপর বিছানার উপর সাফওয়ান আর রাফসান মিলে কুস্তিগিরি করতো। রেফারি হতো রুমাইশা। যদিও মাঝে মাঝে রেফারির গায়ে 2-1টা ছুটা আঘাত লেগে যেত ভুলবশত, তখন রেফারি আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার দিয়ে কাঁদত। আর এই দুইজন নিষ্পাপ প্রতিযোগী তখন নিজেদের কুস্তিগিরি রেখে রেফারির সেবা যত্নে লেগে পড়ত। ছোটবেলায় স্মৃতিচারণ করে নিজের অজান্তে হেসে উঠল রুমাইশা। ওরা সবাই মিলে গল্প করলো অনেক। কিছুক্ষণ পর সাফিনও এসে যোগ দিল ওদের সাথে। তারপর মাগরিবের আজান দিলে আসর ছেড়ে উঠল সবাই। রাফসান রাতটা এখানেই থাকবে বলে সিদ্ধান্ত হয়েছে, কিন্তু আজ ওরা প্ল্যান করলো 4 জন একসাথে ঘুমাবে ছাদের উপর বিছানা পেতে। অনেক অনেক দিন থাকা হয় না আগের মতো করে, আর সাফিনের তো সুযোগই হয়নি। রাফসানরা ছত্রভঙ্গ হয়ে যাওয়ার সময় তো ওর বয়স ছিল 6-7 মাস। সে সময় মায়ের কোলেই থাকা হতো ওর। আজকের এই ঘটনা ওর জন্য সম্পূর্ণ নতুন, তাই ও একটু বেশি এক্সাইটেড। রাতে খাওয়ার পর ওরা সবাই বিছানাপত্র বালিশ কাঁথা নিয়ে চলে এলো ছাদে। আকাশ পরিষ্কার, মেঘের একটা কুচিও নেই, কিন্তু তারপরও মেঘের মুড সুইং এর কথা চিন্তা করে ওরা ভেবে নিল যে যদি বৃষ্টি আসে তাহলে ওরা সাফওয়ানের রুমে চলে যাবে। রুমাইশা ছাদের উপর পাটি পেতে তার উপর একটা লম্বা তোষক বিছিয়ে দিল। এরপর তার উপর বেডশিট পেতে বালিশগুলো সুন্দর করে পেতে রাখলো। সাফওয়ান হাতে হাতে সাহায্য করলো ওকে। রুমটাও গুছিয়ে রেখে এলো যেন বৃষ্টি আসলে রুমে গিয়ে শুয়ে পড়তে পারে, কষ্ট না করতে হয় বেশি। তারপর সব গুছগাছ শেষে বিছানার বাম পাশে শুয়ে পড়লো সাফিন, তারপর রাফসান। রাফসানের পাশে সাফওয়ান শুয়ে পড়লো, আর সাফওয়ানের পাশে বিছানার ডান দিকটায় রুমাইশা। ঘুমানোর আগ পর্যন্ত ওরা ওদের ছোটবেলার স্মৃতিচারণ করলো। ওরা কেমন দুষ্টুমি করতো, জঙ্গলের ভিতর ডোবায় গিয়ে কিভাবে হুটুপুটি করে আসতো, তারপর আবার রুনিয়ার হাতে মার খেত। সাফওয়ান কাকে কাকে রুমাইশার জন্য বেদম মার দিয়েছিল, কাকে কাকে কি শাস্তি দিয়েছিল, আর তারপর সেই বিভীষিকাময় দিনটার গল্প, যে দিনটাতে ওদের সবার ভেতরের কার বন্ধন জ্যোতি ঘটেছিল। এরপর সিঙ্গাপুরে যাওয়ার পর সাফওয়ান কিভাবে থেকেছে, কিভাবে খেয়েছে, বন্ধুবান্ধব কতজন হয়েছে, ওর ব্যাপারে কেউ জানে কিনা, এই সমস্ত বিষয় নিয়ে কথা হলো অনেক রাত পর্যন্ত। গল্প শুনতে শুনতে সাফিন আর রুমাইশা দুজনে একসময় ঘুমিয়ে গেল। জেগে রইল শুধু সাফওয়ান আর রাফসান। সাফিন আর রুমাইশার নিঃশ্বাস ঘন হয়ে যেতেই উঠে বসলো ওরা দুজন। তারপর ছাদের অন্য কোনায় গিয়ে রেলিংয়ের উপর বসলো। দুজনেই নীরব রইল খানিক সময়। নীরবতা ভেঙে রাফসান বলে উঠল, তোমার দ্রুতই কিছু একটা করা দরকার ভাই, নইলে ওরা যেভাবে তোমার পেছনে লেগে আছে, কখন না জানি বাড়িতেই চলে আসে, তখন সবারই লাইফ রিস্ক হয়ে যাবে। সাফওয়ানের চেহারায় চিন্তার ছাপ ফুটে উঠল। তির্যক হয়ে গেল চোখের চাহনি, ভ্রু দুইটা কুঁচকে গেল ওর। মাথা নাড়িয়ে বলল, ওরা বিটিতে এসে পৌঁছেছে গতকাল রাত 2টায়, তখনই খবর পেয়েছি আমি। এখন ওরা আমাকে তন্ন তন্ন করে খুঁজবে, কিন্তু আমি সব ব্যবস্থা করে রেখেছি। আমাকে না পেলেও আমার পরিবারের কোনো ক্ষতি ওরা করবে না, সেই ব্যাপারে আমি নিশ্চিত। কারণ এটা আমাদের রুলস, আর ওরা গ্যাংয়ের রুলস ব্রেক করবে না। আমার চিন্তা শুধু রিমুকে নিয়ে। ও আমার স্ত্রী, ওরা আমার বাবা মা ভাই অন্যান্য আত্মীয় স্বজনের কোনো ক্ষতি না করলেও আমার স্ত্রীকে ওরা ছাড়বে না, কারণ সেই আমার বর্তমান আর ভবিষ্যৎ। তাহলে কি করবে তুমি এখন? ওদের হাত থেকে বাঁচার উপায় কি? তুমি তো বলেছিলে ওরা যদি আসে তবে পুরো গ্যাং ধরে আসবে, চিন্তিত গলায় বলল রাফসান। সাফওয়ান ফুঁস করে নিঃশ্বাস ছাড়লো একটা। কিছুক্ষণ নীরব থেকে বলে উঠল, আমি 2 সপ্তাহ আগে রিমোট পাসপোর্ট করতে দিয়েছি, হাতে আসেনি এখনো। কাল পরশুর ভেতরে চলে আসবে আশা করা যায়। এরপর ভিসা আসার আগ পর্যন্ত আমি রিমুকে নিয়ে আমার ল্যাবে গিয়ে থাকবো। ভিসা লেগে গেলেই চলে যাব বাইরে। রাফসান অবাক হলো সাফওয়ানের কথায়। রুমের সাথে বিয়ের আগেও পাসপোর্ট করতে দিয়েছে? ও এত নিশ্চিত কিভাবে ছিল যে বিয়েটা ওর রুমের সাথেই হবে? সাফওয়ানকে এভাবে ওর মুখের দিকে তাকিয়ে থাকতে দেখে সাফওয়ান ওকে আঙ্গুল দিয়ে খোঁচা দিল একটা, তারপর বলল, যা জিজ্ঞেস করবি সরাসরি জিজ্ঞেস কর।
মনে মনে রেখে এইভাবে তাকালে তো আর আমি বুঝতে পারবো না। রাফসান ইতস্তত করে জিজ্ঞেস করলো, তুমি এত নিশ্চিত কিভাবে ছিলে যে রুমের সাথেই তোমার বিয়ে হবে? সাফওয়ান ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আমার শরীরে ট্র্যাকার সেট আপ করা ছিল। আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি, সেখানে কে কে আছে, কার কি পরিচয়, ওরা সবই বুঝতে পারবে স্যাটেলাইটের সাহায্য নিয়ে। আমার যে রিমোর সাথে একটা অ্যাটাচমেন্ট আছে সেটা ওরা অবশ্যই বুঝতে পারবে। তাই রিমোর পাসপোর্ট আমি আগেই করে রেখেছিলাম। আমার সাথে বিয়ে না হলেও ওকে অন্যত্র পাঠিয়ে দিতে হতো, অন্তত দেশের বাইরে পাঠাতে হতো। নইলে ওরা যেভাবেই হোক রিমোকে খুঁজে বের করে ফেলতো। আর বডিতে সেট আপ করা এই ট্র্যাকার শরীরের ঠিক কোথায় বসানো হয় সেটা ওরা কাউকে বলে না। আমি এতদিন অনেকবার ট্র্যাকারটা ট্র্যাক করতে চেষ্টা করেছি, কিন্তু পারিনি। গত পরশু আমি সেটা আবিষ্কার করেছি আমার উরুর মাংসের ভেতরে। আর খুঁজে পেয়ে সেটা বের করে তখনই নষ্ট করে ফেলেছি। রাফসান চোখ বড় বড় করে জিজ্ঞেস করলো, এরা আসলে কারা ভাই? সাফওয়ান তাচ্ছিল্যের হাসি হেসে বলল, এরা সে সমস্ত লোকজন যাদের আমরা খুব বাহবা দিই, যাদেরকে আমরা অনেক শ্রদ্ধা সম্মান করি। বাহ্যিক দুনিয়াতে তারা ভালো মানুষ বলেই বিবেচিত, অথচ ওদের ভালো মানুষের আড়ালে লুকিয়ে আছে বিকৃত সত্য। সাদা টাকার আশ্রম দিয়ে ঢেকে রাখা কালো টাকার পাহাড়ে যাদের আশপাশটা ভর্তি। রাফসান দীর্ঘশ্বাস ছেড়ে সাফওয়ানের মুখ থেকে মুখ ফিরিয়ে নিয়ে আকাশের দিকে তাকালো। আজ সকালবেলা সাফওয়ানের সাথে ওর কথা হয়েছে ফোনে। রাফসানের কাছে খবর এসেছিল যে আমেরিকা থেকে একটা বিশাল মাফিয়া গ্যাং নাকি দেশে এসেছে। তাদের উদ্দেশ্য সম্পর্কে রাফসান একটু হলেও আন্দাজ করতে পেরেছিল। আর তখনই ও কল দেয় সাফওয়ানের কাছে। সাফওয়ান সে বিষয়ে আগে থেকে অবগত ছিল। ফোন কলে নিজেদের ভুল বোঝাবুঝিগুলো মিটিয়ে নিয়ে নিজেদের সমস্যা সমাধানে বেশি জোর দেয় ওরা। রুমাইশা ওদের দুজনেরই প্রাণাধিক প্রিয়, একজনের বোন অন্যজনের স্ত্রী। তাই নিজেদের থেকে ওদের রিমুকে নিয়েই বেশি চিন্তা। সে এখন এসবের কিছুই জানে না। রিমুকে বিষয়টা অবগত করার জন্য সাফওয়ান সঠিক সময়ের অপেক্ষায় আছে, যেন রিমু তাকে বোঝে এবং এই বিষয়টা নিয়ে ভোরকে না গিয়ে নিজেকে শক্ত করে নেয়। কিছুক্ষণ পর রাফসান আকাশের দিক থেকে চোখ নামিয়ে জিজ্ঞেস করলো, কিন্তু তোমরা কোথায় যাবে? ভিসা লাগাতে হবে তো। বেশি দেরি করলে ভিসা লাগার আগে ওরা তোমাকে পেয়ে যাবে। তখন কি হবে সেটা বলার আর অপেক্ষা রাখে না। আমাজন যাব। মেঝের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে উঠল সাফওয়ান। তারপর রাফসানের দিকে মুখ ফিরিয়ে বলল, আমার এই সমস্ত শারীরিক সমস্যাগুলোর একমাত্র সমাধান আমার রিমু। আমার দাঁত আর চোখ ছাড়া বাকি সব সমস্যার প্রতিষেধকও। আমার এই খসখসে খোলস ওঠা চামড়া, এই গায়ের অসম্ভব রকমের সরীসৃপ আকৃষ্টকারী গন্ধ, আমার দ্বিখণ্ডিত কুচকুচে কালো জিহ্বা, এই সব কিছুরই সমাধান শুধুমাত্র ও। বর্তমানে আমার শরীরের যে অবস্থা, তাতে আমাজনে গেলেই আমি শান্তিতে থাকতে পারবো, স্বাধীনভাবে চলার স্বাদ পাবো। আর আমার এই অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত সেখানেই থাকবো। নিজেকে সম্পূর্ণ পরিবর্তন করে ফেলার সর্বোচ্চ চেষ্টা করব। আমি এখনো জানি না রিমু আমার জন্য ঠিক কতটা উপকারী। ক্ষণিকের ভেতরে আমি আমার গবেষণা দ্বারা যতটুকু ইনফরমেশন পেয়েছি, তার যে পুরোটাই সঠিক সেটাও আমি নিশ্চিত করে বলতে পারবো না। রিমু আমার জন্য আমার ধারণার থেকে বেশি কার্যকরী নাকি কম কার্যকরী সেটা দেখার জন্য আমাকে অন্তত বছর 3 অপেক্ষা করতে হবে। কিন্তু সেটা জনসাধারণের ভেতরে থেকে কখনোই সম্ভব নয়। আর তাছাড়া এই বন্দি জীবনে আমি অতিষ্ঠ হয়ে গেছি। আমি একটু স্বাধীনতা চাই, নিজের মতো করে বাঁচতে চাই। তাই ওই জঙ্গলটাই হবে আমার জন্য বেস্ট একটা প্লেস। আর আমার শরীরও জঙ্গল পছন্দ করে অনেক অনেক বেশি। কিন্তু আমাদের রুমির কি হবে? ও কি ওখানে মানিয়ে নিতে পারবে? ওই স্যাঁতস্যাঁতে পরিবেশ, সাপ পোকামাকড়ের আড্ডাখানা, জনমানবহীন সভ্যতাহীন জঙ্গলে ও কিভাবে থাকবে? কখনো কোনো অসুখ বিসুখ হলে তখন কি করবে? আর তুমি বা সবকিছু কিভাবে ম্যানেজ করবা? একটা টিকটিকি দেখলেও ও দৌড়ে পালায়, আর বিছা দেখলে তো ভাত খেতে চায় না, সারাদিন খেন্নাই। ও কিভাবে থাকবে ওইরকম পরিবেশে? রাফসান কিছুটা রুক্ষ কিন্তু চিন্তিত স্বরে বলল। সাফওয়ান ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল। তারপর বলল, চিন্তা করিস না। আমাজনে আমি 2 বছর থেকেছি, সম্পূর্ণ একা। আর ওই 2 বছর ছিল আমার জীবনের শ্রেষ্ঠ সময়। ওরকম স্বাধীনতা আমি আমার জীবনে কখনো অনুভব করিনি। আমাজনের সীমান্ত থেকে 30,000 কিলোমিটার ভেতরে কি একটা নদী আছে। ওই নদীর নাম আমি দিয়েছি বিভীষিকা, কারণ বিভীষিকার মতোই তার রূপ। আজ পর্যন্ত কোনো সভ্যতা সেখানে পা রাখেনি। অদ্ভুত সব জীবজন্তু দিয়ে পরিপূর্ণ সে এলাকা। ওইখানে নদী থেকে কয়েকশো গজ দূরে আমি নিজের হাতে একটা কুড়িঘর বানিয়েছিলাম, মাটি থেকে 30 হাত ওপরে, বলতে গেলে গাছের ডালে পাখির বাসার মতো। ওই 2 বছর সেখানে থাকার মতো সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে ফেলেছিলাম আমি। সেটা এখন থেকে 3 বছর আগে। ওই এরিয়ার প্রতিটা স্থান আমার নখদর্পণে। হয়তো বহুদিন পরে গেলে একটু দিগ্ভ্রান্ত হতে হবে, কিন্তু সেটা ঠিক হয়ে যাবে কয়েকদিনের ভেতরেই। হয়তো এতদিনে সে ছিমছাম জায়গাটা আবার মসে ভর্তি হয়ে গেছে। পোকামাকড় এসে ঘর পাতিয়েছে সেখানে। আগাছায় হয়তো এখন সে জায়গা আবার পরিপূর্ণ হয়ে গেছে। আমি আমাজনে যাওয়ার পর রিমুকে নিয়ে সেখানেই যাব। নিজেদের মতো করে আবার নতুন করে সাজিয়ে গুছিয়ে নেব সব। রিমুর কোনো অসুবিধা হবে না আমি থাকতে।
ওর নিরাপত্তাই আমার ফার্স্ট কনসার্ন, ফার্স্ট প্রায়োরিটি। রাফসান কি বলবে ভেবে পেল না। এমন সভ্যতাহীন অঞ্চলে তার আদরের বোনকে গিয়ে থাকতে হবে, বুনো বাঘ ভাল্লুকের সাথে লড়াই করতে হবে ভাবলেই ও শরীরের ভেতর কাটা দিচ্ছে। কিন্তু এখন ওর আর কিচ্ছু করার নেই। রুমি এখন সাফওয়ানের স্ত্রী। সাফওয়ান যেখানে যাবে রুমিকেও সেখানে যেতে হবে। আর সাফওয়ানের মতো দায়িত্বশীল পুরুষ যে রুমাইশার কোনো অযত্ন করবে না সেটাও রাফসান জানে, কিন্তু নিজের মনকে বোঝাতে পারছে না ও। তাই কোনো কথা না বলে চুপচাপ আবার নিজের বিছানায় যেতে উদ্যত হলো। যাওয়ার আগে বলল, ভিসা রেডি করে ফেলো তাড়াতাড়ি, নইলে ওরা টের পেলে তোমাদের দুজনের জীবনী সংকটে। তোমাকে নিয়ে কোনো চিন্তা আমার নেই, আমার চিন্তা আমার বোনকে নিয়ে। ও হয়তো তোমার সব কিছু মেনে নেবে, তুমি এই দুনিয়ার যে প্রান্তে যাও সেও সেখানেই যেতে চাইবে, নিজের নিরাপত্তার কথা চিন্তা না করে। কিন্তু আমার মন পড়ে থাকবে আমার বোনের কাছে। আমার বাবা মায়ের মন মস্তিষ্ক সব তাদের মেয়ের কাছে বাধা পড়ে থাকবে। নিজের মেয়েকে এইভাবে এতগুলো বছরের জন্য চোখের আড়াল করতে কেউ চাইবে না। তার উপর সম্পূর্ণ যোগাযোগবিহীন। সে বাঁচলো কি মরলো সেই নিশ্চয়তাও আমরা কেউ পাবো না কোনোভাবে। সে এখন তোমার স্ত্রী, তুমি ওকে যেখানে চাও নিয়ে যাও, কিন্তু এতগুলো মানুষের কলিজা ছিঁড়ে যে নিয়ে যাচ্ছ সেদিকে খেয়াল রেখো। কথাগুলো বলে রাফসান গটগট পায়ে হেঁটে চলে গেল বিছানার দিকে। তারপর রুমাইশার পাশে গিয়ে শুয়ে পড়ল। সাফওয়ান রেলিংয়েই বসে রইল, দুশ্চিন্তা ঘিরে ধরছে ওকে। শুনলেন রানী আমিনার লেখা অফিডিয়ান গল্প থেকে পর্ব 36, 37, 38 এবং 39। গল্পটি পরবর্তী পর্বগুলো শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।